আমার শাশুড়ি মারা যাওয়ার কিছুদিন পর আমার স্বামী আমাকে ডিভোর্স দেয়। এ কথাটা মাথার ভিতর বারবার বাজছিল, যেন আমার কানে আটকে গেছে। আমি বসে আছি আমাদের পুরনো সেই বারান্দায়, চারপাশ নিস্তব্ধ। একটা সময় ছিল এই বারান্দা ছিল আমার সবচেয়ে প্রিয় জায়গা। এখন এখানে বসলে মনে হয় আমি শুধু একটা বোঝা। আমার নাম আরফা, মা ছিলেন এবারের গৃহকর্মী। তবে আমার শাশুড়ি মানে আরিয়ানের মা, তিনি ছিলেন আমার জীবনের প্রথম আশ্রয়। আমার বাবা মা কেউ নেই আর। মা এই বাড়িতে কাজ করতেন আর আমাকে নিয়ে আসতেন। ছোটবেলা থেকেই এ বাড়িতে বড় হয়েছি। তবে বড় হয়েছি একজন কাজের মেয়ে হয়ে নয়, বরং শাশুড়ির মেয়ে হয়ে। তিনি আমাকে নিজের সন্তানের মতোই দেখতেন। আরিয়ান তখনও বুঝতো না এই মেয়েটা একদিন তার জীবনের ছায়া হয়ে উঠবে। আরিয়ান ছিল তার একমাত্র সন্তান, বাবা ছিল না। তাই মা তাকে মাথার মনের মতো করে গড়ে তুলেছিলেন। অহংকারী, সুন্দর, স্মার্ট, কিন্তু একেবারে শীতল। আমি যতবারই তাকে দেখেছি, সে আমার দিকে তাকিয়ে তাকিয়ে বলেছে, এই কাজের মেয়ে এখানে কি করছে? আমার মা বারবার বোঝাতো, ওই বাড়ির ছেলে, দূরে থাক, বেশি কিছু আশা করো না। কিন্তু মানুষ তো চায়, চাও তো থামে না। আমার মা একদিন অসুস্থ হয়ে পড়লেন। ঘন ঘন জ্বর, দুর্বলতা, চিকিৎসা করানোর মতো অর্থ কোথায়? তখনই আমার জীবনের দ্বিতীয় আশ্রয় তৈরি হয় আরিয়ানের মা। তিনি মাকে নিজের দায়িত্বে হাসপাতালে ভর্তি করেন, পাশে দাঁড়ান। আর ঠিক সেই সময় আমার মায়ের চোখে জল। তিনি আমার হাত ধরে বলেছিলেন, আমি তোকে ফেলে যাচ্ছি রে আরফা, আমার পরে তোর কেউ থাকবে না। আমি কাঁদছিলাম, ফুপিয়ে বলেছিলাম, তুমি এমন বলো না মা, তুমি ছাড়া আমার কিছু না। আর ঠিক সেই সময় শাশুড়ি মা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, তোকে আমি আমার ছেলের বউ করে ঘরে তুলব, তুই আমার মেয়ের চেয়েও আপন। তখন আমি জানতাম না এই প্রতিশ্রুতি একদিন হয়ে উঠবে আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ। আমার মায়ের মৃত্যুর পর আমি নিঃশব্দ হয়ে গিয়েছিলাম। শুধু শাশুড়ি মার কাঁধে মাথা রেখে হালকা করে বলেছিলাম, আমি এখন কই যাব মা? তিনি তখন শক্তভাবে আমার কাঁধ জড়িয়ে ধরে বলেছিলেন, তুই কোথাও যাবি না আরফা, এ বাড়িতে তোর ঘর, তুই আমার ছেলের বউ হবি। সেই রাতে আরিয়ান বাড়ি ফিরেছিল, তার চোখে বিরক্তি, ঠোঁটে তীব্র অবহেলা। মা প্লিজ, আমার জীবনে ওরকম একটা মেয়েকে ঠেলে দিও না। ও একটা কাজের মেয়ে ছিল। তুই শুধু বাইরের পরিচয় দেখেছিস আরিয়ান, আমি কিন্তু ওর ভেতরটা দেখেছি। এই মেয়ে তোর জীবন পাল্টে দেবে, একদিন বুঝবি। আরিয়ান কিছুই বুঝতে চায়নি। সে তখন প্রেমে ডুবে শহরের নামী বিজনেসম্যানের মেয়ে সারিকার সাথে। সারিকা ছিল সুন্দরী, দামি, উচ্চাকাঙ্ক্ষী, আর আমি ছিলাম অনাথ, সাধারণ আর কাজের মেয়ের মেয়ে। বিয়েটা হলো হুট করে। এক সকালে আরিয়ানকে জোর করে বসিয়ে মন্ত্র পড়ানো হলো, আর আমি তার পাশে বসে রইলাম নিঃশব্দে। সে আমাকে একবারও তাকিয়ে দেখেনি। আমি দেখেছিলাম এই ছেলেটাকে, যাকে একসময় অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতাম। আজ তার চোখে আমি শুধুই ঘৃণা। বিয়ের পরের দিন আমি একটা কোণার ঘরে বসে কাঁদছিলাম। আরিয়ান দরজায় এসে দাঁড়িয়ে বলল, এই নাটক আর চালাতে হবে না। এই বিয়ে আমার জন্য কিছুই না। আমি তোকে কোনোদিন স্বীকৃতি দেব না। আমি কিছু বলিনি, শুধু মনে মনে বললাম, তুমি না দিলেও একদিন নিজে চাইবে এই সম্পর্ক টিকিয়ে রাখতে। আমি তখন ফিরেও তাকাবো না। বিয়ের পর 3 দিন পেরিয়ে গেল। ঘরটা ছিল আমার, কিন্তু ঘরের মানুষটা যেন বহিরাগত। আরিয়ান বাড়িতে থাকতো না প্রায়, আর এলেও আমার দিকে তাকিয়ে একটা কথাও বলতো না। এক সন্ধ্যায় রান্নাঘরের কোণে বসে শাশুড়ি মার জন্য স্যুপ বানাচ্ছিলাম। মা তখন হঠাৎ হেঁটে এসে বললেন, আরফা, ওর মনটা বুঝে নিতে হবে মা। ছেলে তো, রাগ তো থাকবেই, কিন্তু তুই যদি সয়ে যেতে পারিস, দেখবি একদিন ভালোবাসতে শিখে যাবে। আমি মৃদু হেসে বললাম, মা, ভালোবাসা কি চেয়ে পাওয়া যায়? তিনি দীর্ঘ নিঃশ্বাস ফেলে শুধু বললেন, তুই থাক, আমি ওকে বোঝাবো। সেই রাতে ঘরে আরিয়ান ফিরল গভীর রাতে। তার চোখ লাল, চেহারায় ক্লান্তি। আমি চুপচাপ পানি এগিয়ে দিলাম। সে আমার হাত থেকে গ্লাসটা ছুঁড়ে ফেলে দিল। তুমি আমার কিছু নও, আমাকে সারিকার থেকে কেড়ে নিতে চেও না। আমি স্তব্ধ হয়ে গেলাম। সে চলে গেল, দরজাটা ধাক্কা মেরে বন্ধ করে। পরদিন সকালে শাশুড়ি মায়ের হঠাৎ জ্বর, চোখে অদ্ভুত ঘোর। ডাক্তারের কাছে নিয়ে গেলাম। রিপোর্ট দেখে বোঝা গেল ক্যান্সার। আমি থমকে গেলাম। তার মুখে যেন তখন শুধু আমার ভবিষ্যতের চিন্তা। আরফা, আমার তো বেশি দিন নেই। তুই তো আমার মেয়ের মতো। আমি কথা দিলাম এ বাড়িতে তুই থাকবি, যাই হোক না কেন।
আমি কাঁদছিলাম, কিন্তু কিছু বলিনি। ওই রাতে বুঝলাম এই সংসারে আমার একমাত্র আপন এই মানুষটাই। কয়েকদিন পর আরিয়ান বাড়ি ফিরল। তার পাশে তখন সারিকা হাসি মুখে বলল, আন্টি, আমি আর আরিয়ান এখন খুব সিরিয়াস। আমরা এঙ্গেজমেন্ট প্ল্যান করছি। শাশুড়ি মা কিছু বললেন না, শুধু ফেলফেল করে তাকিয়ে রইলেন। আর আমি বুঝে গেলাম তার মৃত্যু আসন্ন। আর আমার জীবনের ঝড় এখনো বাকি। সারিকা প্রতিনিয়ত বাড়িতে এসে আমার দিকে কুৎসিত কথা সরে দিত। আর আরিয়ান, সে যেন আরো বেশি নিষ্ঠুর হয়ে উঠেছিল। তার চোখে আমি ছিলাম শুধু একটা ভুল। মা, প্লিজ, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। হাসপাতালের বিছানায় শুয়ে থাকা আমার শাশুড়ি মার চোখে খোলেন না। সাদা শাড়ি, সাদা বিছানা, চারপাশে ওষুধের গন্ধ আর নিস্তব্ধতা। চোখের কোণে শুকিয়ে যাওয়া অশ্রু নিয়ে মা শেষবার আমার হাত ধরে বলেছিলেন, আরফা, তুই যদি থাকিস না তাহলে এই ছেলেটা একেবারেই শেষ হয়ে যাবে। ওকে ছেড়ে যাস না মা। ওর যত রাগই থাক, তুই সয়ে নিস, কিন্তু ওর ছায়া হবি। আমি কিছু বলিনি, শুধু মাথা নাড়লাম। মা আমার মুখে হাত রাখলেন। তারপর নিঃশব্দে সব থেমে গেল। কয়েকদিন পর জানাজার দিন, সবাই ব্যস্ত। আমি চুপচাপ পেছনে দাঁড়িয়ে। আরিয়ান এগিয়ে গিয়ে শেষবারের মতো মায়ের মুখে হাত রাখল, কিন্তু চোখে জল নেই। আমি ঠায় দাঁড়িয়েছিলাম। আমার কান তখনও ঘুরে ফিরে শুনছিল, তুই ওর ছায়া হবি। 10 দিন পেরোতেই এক দুপুরে আরিয়ান আমাকে ডেকে বলল, চলো সাইন করো। আমি অবাক। কোন সাইন? ডিভোর্স পেপার। তুমি আমার জীবনে একটা ভুল ছিলে, আর ভুল কেউ বেশি দিন ধরে রাখে না। আমি তার চোখের দিকে তাকালাম। সেখানে ছিল না একটুও দয়া। আমি জিজ্ঞেস করলাম, তুমি কি জানো তোমার মা আমাকে কিসের দায়িত্ব দিয়ে গিয়েছেন? তোমার দায়িত্ব ছিল মায়ের সময় পর্যন্ত। এখন তুমি কারো না। আরফা, তুমি কখনো আমার স্ত্রীর যোগ্য ছিলে না। আমি কলম হাতে নিলাম, কিন্তু সই করিনি। আমি এখান থেকে যাব না। এই বাড়ি এখনো তোমার মায়ের বাড়ি। যতদিন মাথা গোজার জায়গা না পাই, ততদিন এখানেই থাকব। আরিয়ান হেসে উঠে বলল, তাহলে তুমি আরেকটা কাজের মেয়ে হয়ে থাকবে আমাদের বাড়িতে। আমি মাথা নিচু করে চলে এলাম। নিজেকে শক্ত করলাম। মনে মনে বললাম, হ্যাঁ, আমি এ বাড়ির কাজের মেয়ে হলেও থাকব, যতদিন না আমি এমন কিছু হয়ে উঠি যাকে দেখে তুমি নিজেই মাথা নিচু করবে। একই ছাদের নিচে ডিভোর্স হয়ে গেছে, তবুও একই ছাদের নিচে আমি আর আরিয়ান। সারিকা এখন ঘুরে ঘুরে বেড়ায়, আর আমাকে দেখলেই কুৎসিত মন্তব্য ছুড়ে দেয়, তুমি তো আর এখন বউ না, শুধুই গৃহকর্মী। ওটাই ভালো তোমার জন্য। আমি মুখ নিচু করেই থাকি, কিন্তু চোখে আগুন জ্বলে। আমার মা মারা যাওয়ার সময় বলেছিল, তুই কাউকে ছোট দেখিস না, আর কাউকে ভয়ও করিস না। রাত তখন 3টা, সবাই ঘুমিয়ে, পুরো বাড়িতে নিস্তব্ধতা। আমি রান্নাঘরে বসে আছি, একটা পুরনো ডায়েরি খুলে। মা মারা যাওয়ার আগে তার সে চিঠিগুলোর এটা একটা, আরফা, মানুষ যেতটুকু পায় সেটা তার ভাগ্য নয়, সে যা কারে সেটাই তার প্রাপ্য। তুই কারিস, কেউ কিছু দিয়ে যাবে না। মায়ের চিঠি পড়ে চোখ ভিজে উঠল, কিন্তু মন শক্ত করে ফেললাম। আমি এবার কিছু করব, নিজের জন্য, মায়ের জন্য, আর সবচেয়ে বড় কথা, নিজেকে প্রমাণ করার জন্য। পরদিন সকালে রান্নাবান্না শেষ করে নিজের ছোট ঘরে ঢুকে পড়লাম। হাতে একটা ফর্ম, একটা এনজিওর স্কলারশিপ ফর্ম। তারা অবহেলিত মেয়েদের পড়াশোনার দায়িত্ব নেয়। আমি রাত জেগে ফর্ম পূরণ করেছিলাম। আরিয়ান যেন আমার সবকিছুতেই বাধা। সেদিন দুপুরে সে আমার ফর্মটা দেখে ফেলল। এইটা কি? আমি চুপ। তুমি কি মনে করো আমি তোমাকে চাকরি করতে দেব? তুমি আমার বাড়িতে থাকবে, খাবে, তারপর বাইরে গিয়ে লোক দেখাবে তুমি কি কেউ? না আরফা, তুমি কেউ না। আমি চোখে চোখ রাখলাম। এই প্রথম আমি কাউকে দেখাতে চাই না, আমি নিজেকে প্রমাণ করতে চাই। আমাকে থামানোর শক্তি তোমার নেই। আরিয়ান ধাক্কা দিয়ে ফর্ম ছিঁড়ে ফেলল, কিন্তু আমি আবার সেদিন রাতেই নতুন ফর্ম নামিয়ে ফেললাম। আমি থামব না। নতুন দিন, নতুন লড়াই। দিনে দিন সারিকার গলা বড় হয়, আর আমার সহ্য শক্তি পাথরের মতো শক্ত হয়ে যায়। কিন্তু একদিন একটা সুযোগ আসে। একটা স্থানীয় স্কুলে আয়াপদের চাকরি খালি, সকাল 6টা থেকে 9টা। সেই সময়টায় আমি রান্না শেষ করেই যেতাম, কেউ টের পায় না। চাকরিটাও পেয়ে গেলাম। ধরা পড়ে গেলাম। 3 সপ্তাহ পেরিয়ে গেল। আরিয়ান কিছু বুঝতে পারল না, কিন্তু একদিন দুপুরে স্কুলের গেটের সামনে ওর গাড়ি দাঁড়ানো। আমাকে দেখতে পেল। তুমি কি করে সাহস পাও এমনটা করতে? সাহস নয়, প্রয়োজন। পেট চালাতে, স্বপ্ন বাঁচাতে, আর চোখে আগুন রাখতে। সে কিছু বলল না, চোখে শুধু ঘৃণা। আর আমি প্রথমবার কোনো ভয় পেলাম না। আরফার ভিতরে শক্তি জন্মেছে।
রাতে ফিরে নিজের ছোট্ট আয়নায় তাকিয়ে বললাম, আরফা, তুই শুরু করেছিস, তুই থামবি না। ভোর 5টা। চোখ খুলতেই চারপাশে কেমন যেন এক প্রশান্তি। রাতের অন্ধকারে কাদা মুছে গিয়ে যেন একটা নতুন সকাল আসছে আমার জীবনে। চুপি চুপি রান্নাঘর থেকে কাজ ছেড়ে বের হলাম। আজ আমার স্কুলের 3য় দিন, প্রথম চাকরি। যদিও তার ছোট্ট একটা আয়ার পদ, তবুও এটা আমার স্বাধীনতার শুরু। স্কুলে আরফা, স্কুলে বাচ্চাদের হাসি মুখ দেখতে দেখতে মনটা একেবারে ভরে গেল। একটা ছোট্ট মেয়ে, নাম মায়া, প্রতিদিন দৌড়ে সে আমাকে জড়িয়ে ধরে। আপু, আপনি না থাকলে আমি আর স্কুলে আসতাম না। কেন রে? আপনি আমার চুলে ফুল বেঁধে দেন না। ওর হাসি দেখে আমি ভুলে যাই আমার নিজের কান্না। নতুন একজন আশীর্বাদ স্কুলে একজন শিক্ষিকা আসেন, নাম রুবিনা ম্যাম। একদিন আমাকে ডেকে বললেন, তোমার চেহারায় আত্মবিশ্বাস দেখছি, তুমি যদি চাও আমি তোমাকে ক্লাস 5 পর্যন্ত পড়িয়ে দিতে পারি, ফ্রিতে। আমার চোখ ছলছল করে উঠল। আপু, আমি চাই, আমি খুব চাই পড়তে। সেদিনই স্কুল শেষে রুবিনা ম্যামের কাছ থেকে একটা খাতা আর কলম পেলাম। আর সেই রাতে একটি খাতা, একটি প্রতিজ্ঞা ঘরে ফিরে খোলামেলা বিছানায় বসে ডায়েরি খুললাম। প্রথম পাতায় লিখলাম, এ খাতায় আমি প্রতিদিন লিখব আমি কে হই। আমি একদিন নিজেকে প্রমাণ করব। একদিন এই আরফা নামটা শহরের সবচেয়ে উঁচু সাইনবোর্ডে জ্বলবে। অন্যদিকে আরিয়ান বসে আছে সারিকার সঙ্গে। তুমি জানো ও মেয়ে সকালবেলায় কোথায় যায়? আমি খোঁজ নিয়েছি। একটা স্কুলে চাকরি নেয়, আমার বাড়িতে থাকবে, আর আমার ইচ্ছার বাইরে কিছু করবে? অসম্ভব। সারিকা বলল, তুমি ওকে থামাও, না হলে একদিনও তোমার মাথার উপর উঠে যাবে। আরিয়ান রেগে গিয়ে বলল, আরফা কখনোই কিছু হতে পারবে না, আমি সেটা নিশ্চিত করব। শারীরিক ও মানসিক নির্যাতন। রাতের বেলা বাড়ি ফিরে দেখি রান্নায় লবণ কম হয়েছে। সারিকা থালায় খাবার ছুড়ে দিল। আরিয়ান বলল, তোমার চাকরি করার প্রয়োজন নেই, বরং এ বাড়িতে রান্না ঠিকভাবে শিখো। আমি মাথা নিচু করে চুপ করেই থাকলাম, কিন্তু ভেতরে আগুন জ্বলছে। এই অপমানগুলোই একদিন আমার শক্তি হবে। স্কুল জীবনের নতুন এক সকাল। আরফা, আজ তুমি আসবে তো? মায়ার মুখে সেই চিরচেনা জিজ্ঞাসা। আমি হেসে মাথা নাড়ি। আমি না আসলে তোমার চুলে বিনি কে বাঁধবে বলো তো? বাচ্চাদের মাঝে আমার একটা জায়গা তৈরি হয়ে গেছে। ওদের হাসি, কৌতূহল, সেই ছোট ছোট দৌড়ঝাঁপ আমাকে বাঁচিয়ে রাখে। রুবিনা ম্যামের পরামর্শ। রুবিনা ম্যাম একদিন বইয়ের ব্যাগ খুলে একটা ব্রোশার বের করলেন। আরফা, শহরের একটা এনজিও আছে, দরিদ্র মেয়েদের জন্য একটা স্কলারশিপ দিয়েছে, চাইলে তুই আবেদন করতে পারিস। আমি থমকে গেলাম। বুকের মধ্যে কেমন যেন রক্তের গতি বেড়ে গেল। আমি কি পারবো? তুই যদি না পারিস তাহলে কেউ পারবে না। আমার চোখে জল এসে এলো। কারো বিশ্বাস যখন ভেতর থেকে আসে, তখন নিজের ওপরও বিশ্বাস জন্মায়। বাসায় ফিরে লড়াই। তুমি কোথায় ছিলে? আরিয়ান দরজা খুলে মুখের উপর প্রশ্ন ছুড়ে দিল। স্কুলে। স্কুল? আবার? সারিকা হেসে ফেলল। আমার তো মনে হয় এই মেয়েটার ঘর আর কাজ ছেড়ে বাইরের জগতে পা ফেলার খুব শখ হয়েছে। আরিয়ান থেমে থাকলো না। আমার ব্যাগ টান দিয়ে খুলে ফেলল। ভেতর থেকে রেজাল্ট শিট আর ব্রোশার বেরিয়ে পড়ল। এইসব কাগজ কোথায় পেয়েছ? আমি। তুমি এখন পড়াশোনা করবে? তুমি হবে আরফা ম্যাডাম নাকি আরফা মালিক? তার চোখে বিদ্রোহ, ঠোঁটে বিষ। কিন্তু আমি এবার মাথা নিচু করিনি। হ্যাঁ, আমি একদিন হব, কেউ না কেউ হবে। মধ্যরাতে খোলা জানালা। সারিকার আরিয়ান ঘুমিয়ে পড়েছে। আমি জানালার ধারে বসে আছি। চাঁদের আলো পড়ে আমার খাতায়। সেই খাতার এক পৃষ্ঠায় লিখলাম, আমি যতটা অপমানিত হই ততবার ফিরে আসার প্রতিজ্ঞা করি। আমি একদিন এমন জায়গায় থাকব যেখানে আমার অপমান হবে না, বরং সম্মান হবে আমার নাম শুনে। স্কলারশিপের জন্য আবেদন। পরদিন সকালে আমি চুপচাপ স্কলারশিপ ফর্মটা পূরণ করি। একটা চিঠি লিখি নিজের সম্পর্কে। রুবিনা ম্যামের সাহায্যেটা ডাকপটে পাঠিয়ে দেই। প্রথমবারের মতো মনে হলো আমি হেরে যাচ্ছি না, লড়ছি। সকালটা বড্ড অস্থির। সকালে ঘুম থেকে উঠে দেখি রান্নাঘরে চিৎকার চলছে। সারিকা মুখে করতাল দিয়ে বলছে, আরিফা, তুই বই নিয়ে পড়ে থাকিস? আমি বুঝি চাকরিনি নাকি? খাবার দিবে কে? আমি চুপচাপ রান্নায় হাত লাগাই, তবুও রেহাই পায় না। আরিয়ান দরজার পাশে দাঁড়িয়ে বলে, এই মেয়ে চাকরির ভাব নিচ্ছে। তুমি কি ভাবো সত্যি সত্যি তুমি একটা কিছু হতে পারবে? চোখে চোখ রেখে বলি, হ্যাঁ পারবো। এ কথাটা বলার পর নিজের বুকের সাহসের ঢেউ টের পাই।
এক চিঠির আগমন। দুপুরে রান্না শেষ করে উঠতে দেখলাম পোস্টম্যান এসে দাঁড়িয়ে আছে, হাতে একটা খাম। আরফা আক্তার। আমি অবাক, এই নামটা এ বাড়িতে কেউ কখনোই ডাকেনি। আমি ধীরে খামটা হাতে নিই। চিঠির ওপরে লেখা, শিক্ষা সহায়তা তহবিল, শহর উন্নয়ন বোর্ড। হাত কাঁপছে। চিঠি খুলে পড়ি, আপনার আবেদন বিবেচনায় গৃহীত হয়েছে, আপনার বৃত্তি অনুমোদিত হয়েছে, প্রতি মাসে আপনাকে নির্দিষ্ট ভাতার অর্থ পাঠানো হবে এবং একটি বেসরকারি কলেজে ভর্তি নিশ্চিত করা হয়েছে। আমার মুখে হালকা কান্না হাসি। আমি সুযোগ পেয়েছি, আমি সুযোগ পেয়েছি। কিন্তু খুশি টিকল না। সারিকা চিঠিটা কেড়ে নিল। এসব বাজে কাগজ কোথা থেকে আনিস তুই? চাকরিনী হয়ে স্কুলে যাবি? এবারের সুনাম নষ্ট করবি? আরিয়ান সেই চিঠি ছিঁড়ে ফেলতে গিয়েছিল, কিন্তু আমি তখন সামনে দাঁড়িয়ে বলি, তুমি আমার কিছু নিতে পারো না আর। আমি ভেঙে গেছি, কিন্তু শেষ হয়নি। রুবিনা ম্যামের বিপদ। পরদিন স্কুলে গিয়ে শুনলাম রুবিনা ম্যাম হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। মাথার ভেতর চিনচিন করে ব্যথা। যিনি আমাকে গড়ে তুলছিলেন তিনি এখন হাসপাতালে। আমি স্কুল ছুটির পর ছোটাছুটি করে হাসপাতালে যাই। রুবিনা ম্যামের চোখে তখনও দৃষ্টি নেই, কিন্তু আমার হাত চেপে ধরেন। তুই পেছনে ফিরিস না আরফা, আমি জানি তুই পারবি। রাতে বাড়িতে যুদ্ধ। সারিকা আজ আর মিথ্যে মুখোশ পরে থাকিনি। আমার বই খাতা পড়িয়ে দিতে চাইল। আরিয়ান দাঁড়িয়ে রইল নীরব দর্শক হয়ে। তখন প্রথমবার আমি চিৎকার করি, এ বাড়িতে আমি কেউ না, তবু আমি এখানেই থাকব। তোমাদের অপমানের মাঝে দাঁড়িয়ে আমি প্রমাণ করব আরফা শুধু একটা চাকরানি না, একটা নাম হবে একদিন। রাতের আকাশে আলোর রেখা। বিছানায় শুয়ে আছি, চোখে জল নেই, শুধু প্রতিজ্ঞা। আমি পড়ে থাকব না, আমি উঠে দাঁড়াবো। একটা চিঠি আমাকে ভেঙে দেয়নি, আরেকটা চিঠি আমাকে বাঁচিয়ে তুলেছে। সকালটা আজ একটু আলাদা, হয়তো কারণ আমি জানি আজ আমি কলেজে ভর্তি হতে যাচ্ছি। ভেতরে ভেতরে ভয় করছে, কিন্তু আশাও টকবক করছে। রুবিনা ম্যামের দেওয়া ঠিকানা অনুযায়ী আমি যাই গ্রিন হোপ কলেজে। ফর্ম জমা দেই, ছবি দেই, সাক্ষাৎকার দিয়ে সবকিছু ঠিকঠাক। কলেজ কর্তৃপক্ষ বলে আপনাকে বৃত্তির আওতায় ভর্তি করা হলো। আগামী সপ্তাহ থেকে ক্লাস শুরু। চোখে পানি এসে যায়। সারিকা দরজার সামনে দাঁড়িয়ে, তোর মুখে হাসি কেন? আবার কোথায় গেলি? আমি চুপ করে রই। আরিয়ান সিঁড়ি দিয়ে নামছে, কানে হেডফোন, মুখে বিরক্তির ছাপ। আমি ওদের কাছে কিছু বলি না। আমি জানি এখন কথা নয়, প্রমাণই যথেষ্ট। আরিয়ান আজকাল অফিসে ঠিক থাকতে পারছে না। তার গার্লফ্রেন্ড সামিরা, যাকে সে বিয়ে করেছে, আজকাল অফিসে গিয়ে ঝামেলা করে। ব্যবসার ক্লায়েন্টের সামনে চিৎকার। ওর জীবনে আমি আসার পর সবকিছুই ঠিকঠাক চলছে না আরিয়ান। আরিয়ান চুপ করে থাকে, কারণ ক্লায়েন্ট চলে যাচ্ছে মুখ কালো করে। তার অহংকারে প্রথম ফাটল ধরল। আরফার ক্লাস শুরু হলো। সবার মাঝে একটু সংকোচ, কারণ তার পোশাক সাধারণ, কিন্তু চোখে আত্মবিশ্বাস। একটা মেয়ের সাথে তার বন্ধুত্ব নয়, নাম ইরা। এরাও মধ্যবিত্ত, কিন্তু মেধাবী। তারা একসাথে পড়তে শুরু করে। একটা জুটি গড়ে উঠেছে, যার হার মানে না। সারিকা এখন সন্দেহ করে আরফা কি করছে। সে একদিন আরফার ব্যাগ তল্লাশি করে দেখে কলেজের আইডি কার্ড। সে রাতে আরফাকে ডেকে চিৎকার করে, তুই আমার পায়ের নিচে পড়ে থাকবি, মাথার উপর না। কলেজে গিয়ে আবার কি নাটক শুরু করেছিস? আরিয়ান পাশে বসেছিল। সে মুখে কিছু বলে না, কিন্তু অপলক তাকায় আরফার দিকে। সে দৃষ্টিতে হিংসা ছিল, ভয় ছিল, আর অস্বীকার করার ব্যর্থতা ছিল। আরফা রাতে আলো নিভিয়ে ছোট বাতিতে পড়াশোনা করে। সে জানে প্রতিটি শব্দ একদিন তার অস্ত্র হবে। একদিন সে আরিয়ানের চোখে চোখ রেখে বলতে পারবে, তুমি আমাকে পদদলিত করতে চেয়েছিলে, কিন্তু আমি নিজে একদিন রাজত্ব করব। গ্রিনহোপ কলেজে বার্ষিক সাহিত্য প্রতিযোগিতা চলছে। বিষয় সংগ্রামী জীবন। ইরা বলে, তুই অংশ নিবি না? আরফা একটু দ্বিধায় পড়ে। মঞ্চে ওঠা মানে তার অতীত প্রকাশ, তবুও সে রাজি হয়। আরফার রচনার নাম আমার শাশুড়ি মারা যাওয়ার কিছুদিন পর। আমার স্বামী আমাকে ডিভোর্স দেয়। ক্লাসরুম নিস্তব্ধ হয়ে যায়। আরফার কণ্ঠ কাঁপছে, কিন্তু চোখে ভয় নেই। প্রতিটি লাইন যেন একটা যুদ্ধের গল্প। আমি তখন ঘুমাতে যেতাম না, ভোর পর্যন্ত কাজ করতাম। মা বলতেন, কাজ করো, কারণ তোমার স্বপ্ন কেবল তোমাকেই দেখতে হবে। শুনে সবার চোখ ছলছল। প্রথম পুরস্কার আরফা রহমান। সহপাঠীরা উঠে দাঁড়িয়ে হাততালি দেয়। ইরা জড়িয়ে ধরে, তুই পারবি, তুই পারবি। প্রথমবারের মতো আরফা নিজের পায়ে দাঁড়িয়ে সম্মান পেল। আরিয়ান সামিরার ওপর ভরসা করে কোম্পানির বড় অংশের দায়িত্ব দিয়েছিল, কিন্তু সে এক ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীর কাছে কোম্পানির গুরুত্বপূর্ণ ডেটা বিক্রি করেছে। প্রতিবেদন আসে আরিয়ানের কোম্পানির স্টক পড়ে গেছে 40% ক্ষতি।
ক্লায়েন্ট হারাচ্ছে, ব্যাংক ঋণ ফেরত চাইছে। আরিয়ান ফোঁস করে বলল, সামিরা, তুই আমার পেছনে ছুরি চালালি। সামিরা হেসে বলে, তুই কি ভেবেছিলি তোর মতো একজন ব্যর্থ লোকের সাথে আমি সারা জীবন থাকব? আরফা জানালার পাশে দাঁড়িয়ে। নিচের রাস্তায় নীরবতা, বাতি নিভে আছে। তার মন আজ একটু শান্ত, কিন্তু সে জানে এই শান্তি ক্ষণস্থায়ী। আরিয়ান একদিন এই হাত ছুঁতে চাইবে, কিন্তু সে কি আরফার সম্মান ফেরত দিতে পারবে? আরিয়ান নিজের রুমে বসে আছে, চোখের সামনে রিপোর্ট, পত্রিকা, ব্যাংকের চিঠি, সবকিছু যেন দুঃস্বপ্নের মতো। যার জন্য মা আমাকে অবহেলা করতে শিখিয়েছিল, সেই আজ আমায় শেষ করে চলে গেল। দেয়ালে টানানো মায়ের ছবি দেখে বলে, মা, তুমি চলে যাওয়ার পর আমি একদম একা হয়ে গেলাম। সামিরা সকালে ট্রলি নিয়ে বেরিয়ে পড়ল, তার ঠোঁটে লিপস্টিক, চোখে ঠান্ডা অবহেলা। আরিয়ান বলল, সামিরা, কিছু বলবি না? সামিরা পিছন ফিরে কেবল একটা বাক্য বলে গেল, তুই তো কখনোই কাউকে মানুষ ভাবিস না, আজ নিজেই অমানুষ হয়ে গেছিস। দরজা বন্ধ হয়ে গেল। আরিয়ানের জীবনে একটা অধ্যায় শেষ। আলোর মতো হাসছে আরফা। ইরা এসে বলে, তোর রচনা নিয়ে পত্রিকায় আর্টিকেল ছাপা হয়েছে। আরফার হাতে রোল করা পত্রিকাটা তুলে দেয় ইরা। আরফা রহমান, এক সাহসী কণ্ঠ। আরফার মুখে প্রশান্তি, চোখে লক্ষ্যের দীপ্তি। রুবিনা ম্যাম, যে আরফাকে একদিন কাঁদতে দেখে নম্বর দিয়েছিলেন, এখন একটি সুযোগ দিচ্ছেন। তুমি যদি চাও আমাদের সংগঠনে ইন্টার্ন হিসেবে কাজ করতে পারো। বেতন কম, কিন্তু শেখার অনেক কিছু আছে। আরফার চোখ ছলছল। আমি আগ্রহী। আপনার কাছ থেকে শেখার সুযোগ পেলে কৃতজ্ঞ থাকব। আরফা। সন্ধ্যায় ইন্টার্নশিপ অফিসে প্রথম দিন। সবাই ভদ্র, সহযোগী। তার চোখে মুখে অনন্ত জেদ। আরিয়ান। শূন্য ঘর, শূন্য জীবন। বন্ধুদের কেউ ফোন ধরছে না। জানালার বাইরে তাকিয়ে এসে ভাবে, এ শহরে আমায় চিনার কেউ কি আর আছে? আরফা ফরমাল পোশাক পরে পৌঁছেছে রুবিনা ফাউন্ডেশনে। হৃদয় ভরা উদ্দীপনা, চোখে বড় স্বপ্ন। রিসিপশনে থাকা মেয়েটি তাকে ঠান্ডা চোখে দেখে বলে, তুমি ইন্টার্ন? এই কোণে বসো, বেশি কথা বলবি না। সেই মুহূর্তে প্রথম অচেনা একটা ব্যথা কাটার মতো বুকের ভেতর ঢুকে যায়। তবে কি অফিসেও মানুষ শ্রেণীভেদ করে? চোখ নামিয়ে চুপচাপ নিজের ডেস্কে বসে যায় আরফা। হঠাৎ রুবিনা ম্যাম এসে অফিসের সবাইকে মিটিং রুমে ডাকলেন। ম্যাম বললেন, নতুন একটি হিউম্যান রিসোর্স প্রজেক্ট হাতে নিচ্ছি। কে কে আগ্রহী? সবাই হাত তুলল। আরফাও হাত তুলল ধীরে ধীরে। একজন সিনিয়র, নাম সাদিক, হেসে বলে উঠল, ম্যাডাম, ইনি তো শুধু কাজের লোকের মেয়ে, কাগজ চালাতে জানে কিনা সন্দেহ। রুমে হাসি রোল। রুবিনা ম্যামের মুখ থমথমে। তিনি কেবল বললেন, আমরা এখানে কাজ করতে এসেছি, ঠাট্টা করতে না। আর হ্যাঁ, আমি আরফাকে এই প্রজেক্টে চাই। আরফার চোখে তখন জল, কিন্তু সে হাসল। একটা চুপচাপ বিজয়। আরিয়ান বন্ধু রাজীবের অফিসে গিয়ে দাঁড়ায়। টাকা দরকার রাজীব। কাজ কিছু পায়নি। রাজীব ঠোঁট বাঁকিয়ে বলে, আরিয়ান ভাই, সময় বদলে গেছে। এখন আপনি আমার কাছে চাকরি চাইছেন? আরিয়ান দাঁড়িয়ে থাকে। তার অহংকারের ইট একে একে ধসে পড়েছে। আরফা ফিরে আসে বাসায়। ইরা চায়ের কাপ হাতে এগিয়ে আসে। কেমন ছিল প্রথম দিন? আরফা হেসে বলল, কঠিন। অপমানের মধ্যেও সুযোগ ছিল। আমি সেটাই বেছে নিয়েছি। ইরা আবেগে জড়িয়ে ধরল আরফাকে। তুই পারবি। আরফার রুবিনা ম্যামের দেওয়া প্রজেক্টে আরফা দুর্দান্ত পারফর্ম করছে। হিসেবপত্র, লোক ম্যানেজমেন্ট, রিপোর্ট, সবকিছুই নির্ভুল। সবাই মুখে মুখে বলে, ওই মেয়ে কাজে দারুণ, এত স্মার্ট। কিন্তু কেউ কেউ এখনো চোখ রাঙায়। বিশেষ করে সাদিক। সাদিক অফিসের সিনিয়র, বয়সে একটু বড়, অহংকারী। প্রথম দিকে তাকে তাচ্ছিল্য করলেও এখন সে কিছুটা কৌতূহলী। প্রতিদিন সকালে তার ডেস্কে কফি রাখছি কে? আরফা। কেন? আপনি সবার আগে অফিসে আসেন, আপনার টেবিল খালি থাকতো, তাই। সবাইকে তো কফি দাও না? আপনি তো সবাই না। সাদিক থমকে যায়। আহত, অপমানিত, হারিয়ে যাওয়া একজন পুরুষ শহরের রাস্তায় রাস্তায় চাকরি খুঁজে ফিরছে। একটা কোম্পানির ইন্টারভিউতে যায়। বোর্ডরুমে বসে তাকে একের পর এক প্রশ্ন, কিন্তু একটাই প্রশ্নে গোছ হয়ে যায়, আপনি কি কখনো আপনার ব্যক্তিগত ইগো নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন? আরিয়ান চুপ করে থাকে। তার চোখে ভাসে আরফার মুখ। সে বোঝে সে ঠিক কাকে হারিয়েছে। সাদিক আরফার পাশে দাঁড়িয়ে বলে, তোমার মতো মেয়ে, তুমি এখানে কতদিন থাকবে? যতদিন না আমি নিজে একটা কোম্পানি গড়ি। আমি তোমাকে হেল্প করতে চাই। আমি সাহায্য চাই না, আমি পথ চাই। সাদিক হেসে অবাক হয়ে চলে যায়। এক সন্ধ্যায় কাজ শেষে সাদিক এগিয়ে এসে বলল, চলো না, আজ তোমাকে একটা জায়গায় নিয়ে যাই।
ভালো লেগে যাবে। আরফা একটু থমকে যায়। ডিনার? হ্যাঁ, ডিনার না হলে হয় না। আমার ক্লাস আছে আজ, অনলাইন ক্লাস। শুক্রবার ক্লাস। সাদিক হেসে বলে, তুমি শুধু কাজ আর পড়া, এই দুই জগতে বন্দি। নিজের জন্য একটু সময় রাখো। আরফা মাথা নিচু করে বলে, আমার অত সময় নেই। আর ডিনার দিয়ে যা বোঝাতে চাও, আমি সেটা এখন চাই না। সাদিক আর কিছু না বলে হালকা হাসি দিয়ে চলে যায়, কিন্তু চোখে ছিল গভীর কিছু। হতাশা না ভালোবাসা বোঝা যায় না। রুবিনা ম্যাম একদিন সবার সামনে বললেন, এই প্রজেক্টের প্ল্যানিংটা করেছি আরফা। ওর প্ল্যানে আমরা কাজ শুরু করব। সবাই বিস্মিত, সাদিকও। আরফা এবার নিজেকে লুকিয়ে রাখে না, আস্তে আস্তে উঠে আসে সামনে। আরিয়ানের সব টাকায় গাং। ওই মেয়ে সারিকা, যার জন্য আরিয়ান আরফাকে ত্যাগ করেছিল, সে এখন এক বড় বিজনেসম্যানের সাথে প্রকাশ্যে রিলেশন করছে। সোশ্যাল মিডিয়ায় ছবি, ভিডিও ভাইরাল। আরিয়ান পাগলের মতো ঘুরে বেড়ায়। সারিকাকে ফোন করে, সে ব্লক করে দেয়। একদিন আরিয়ান তার বন্ধু রায়হানকে ফোন দেয়, ভাই, আমি শূন্য হয়ে গেছি, কেউ পাশে নেই। আরফা ছিল, তাকে তুমি দূরে ঠেলে দিয়েছ। এক কথায় আরিয়ান স্তব্ধ। তবু সে স্বীকার করতে পারে না, আমি ভুল করিনি, আমি শুধু ভালোবাসা খুঁজছিলাম। সে তার পাশের ফ্ল্যাটে থেকে অফিস করে, ক্লাস করে, মাঝে মাঝে চুপচাপ মায়ের ছবি নিয়ে বসে থাকে। নিজেকে জিজ্ঞেস করে, আমি কি একা হয়ে যাচ্ছি? আমি কি শুধু লড়াই করে বাঁচব? ভালোবাসা কি আমার জীবনে নেই? সে জানে সাদিকের চোখে কিছু আছে, তবে সে নিজেকে আটকে রাখে, কারণ তার ভেতর আজও রয়ে গেছে এক অপমানিত স্ত্রীর ছায়া। আরিয়ানকে সে ভুলতে চায়, তবুও তার স্মৃতি ভুলতে পারে না। আরফা আজ একটু ক্লান্ত, মাথা ব্যথা করছে। তার ডেস্কে বসে সে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসেছিল। হঠাৎ দরজার শব্দ। সামনের ডেস্ক থেকে নিশার ডেকে বলল, ম্যাম, একজন এসেছেন, আপনার সাথে দেখা করতে চাচ্ছেন। নাম বলেছেন আরিয়ান। একটা কাম্পন যেন ছড়িয়ে যায় আরফার শরীর জুড়ে। তোমার কি বললাম? বললাম আপনি ব্যস্ত, কিন্তু উনি বসে আছেন, আর বললেন আপনি তাকে চিনবেন। আরফা ধীরে ধীরে উঠে দাঁড়ায়, তার চোখে অদ্ভুত এক কঠোরতা। ঠোঁটজোড়া শক্ত করে বলল, ভেতরে পাঠাও। আরফা দরজায় দাঁড়িয়েছিল। আরিয়ান ঢুকতেই মাথা নিচু করে বলল, তুমি সত্যি অনেক বদলে গেছো। আরফা চেয়ার টেনে বসল। নির্বিকার গলায় বলল, তুমি কি চাও আরিয়ান? একটা চাকরি। চুপ। আরফা তার চোখে চোখ রাখে, তারপর শুধু বলে, আমাকে ডিভোর্স দেওয়ার পর তুমি ভেবেছিলে আমি কোথায় যাব? আমি আমি ভেবেছিলাম হয়তো কারো বাসায় কাজ করবে, হয়তো ফিরে যাবে কোথাও। আরফা হেসে ওঠে। আর তুমি এখন আমার অফিসে এসে চাকরি চাইছো? হ্যাঁ, কারণ আমার এখন কিছুই নেই, আমি সেটা স্বীকার করি। আরফার মুখে কষ্টের ছায়া, তবুও গলার স্বর শক্ত। আমি কাউকে চাকরি দেই কেবল যোগ্যতার ভিত্তিতে, দয়ার নয়। একটু পরে সাদিক অফিসে ঢোকে। আরিয়ান তখনও বের হয়নি। দুজনে মুখোমুখি, চোখে চোখ পড়ে যায়। সাদিক বলে, তুমি? হ্যাঁ, আমি। তুমি কে? আমি আরফার পাশে থাকা একজন। আরিয়ান চলে যায়, আর সাদিক দরজাটা বন্ধ করে বলে, তোমার এক্স হাজবেন্ড কি এখানে এসেছিল? হ্যাঁ। চাকরি চাইতে? হ্যাঁ, দেবে হয়তো, কিন্তু শুধু প্রতিশোধের জন্য নয়। সাদিক থেমে যায়, চোখে ছিল একটা ভয়, আর হয়তো একটা ঈর্ষাও। আরফার অফিসে আসে এক নারী, নাম নাহিদা রহমান। উনি একজন প্রতিষ্ঠিত বিজনেস ওম্যান। বললেন, আমি তোমার কাজ দেখেছি, আমার সাথে একটি ফ্যাশন ব্র্যান্ড নিয়ে পার্টনারশিপ করবে? আরফা প্রথমে থমকে যায়, তারপর স্মিথ হাসি। আমি শুধু কাপড়ের ডিজাইন জানি না, জীবনকে ডিজাইন করতে শিখে গেছি। তাই তো তোমার মধ্যে একটা আগুন দেখলাম। ঘরে ফিরলে রাতে ঘুমাতে পারছিল না আরফা। তার চোখে আজ অনেক স্মৃতি। মা নেই, যে ঘরটায় সে ঘৃণিত বউ ছিল সেটা আজ আর নেই। আরিয়ান এক সময় তার স্বামী ছিল, এখন এক অফিস অ্যাপ্লিকেন্ট। সাদিক পাশে থাকে, কিন্তু আরফার মন শুধু একা। সে জানে সামনে অনেক লড়াই, তবু এবার সে একা ভাঙবে না। রাত গভীর, ঘড়ির কাঁটা 2টা ছুঁই ছুঁই করছে। আরফা বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ ফোনে একটা মেসেজ ভেসে ওঠে, ধন্যবাদ আজ আমাকে সময় দেওয়ার জন্য। আমি জানি আমি তা ডিজার্ভ করি না। আরিয়ান। আরফা মেসেজটা পড়ে ফোন অফ করে দেয়। তার চোখে মুখে ভেজা কুয়াশার মতো অতীতের ছায়া। সে জানে আরিয়ানকে একসময় সে ভালোবেসেছিল, কিন্তু সে ভালোবাসা ছিল নিঃস্বার্থ, অপমানিত। আজ ক্ষমতার জায়গা বদলেছে, কিন্তু ক্ষত এখনো তাজা। পরদিন অফিসে। সকালে অফিসে ঢুকতেই নিশাদ জানায়, আরিয়ান আজ অফিস টাইম শুরু হওয়ার আগে থেকে এসে বসে আছে। বলেছে যে কোনো ছোট কাজ হলেও সে করতে রাজি। আরফা চুপচাপ তার কেবিনে ঢুকে যায়।
কিছুক্ষণ পরে আরিয়ানকে ডেকে পাঠায়। তুমি কি সত্যি এখানে কাজ করতে চাও? আরিয়ান মাথা নিচু করে বলে, হ্যাঁ, সত্যি চাই। আমি নিজেকে প্রমাণ করতে চাই, একজন লিটারেট ম্যান হিসেবে, একজন কাপুরুষ স্বামী হিসেবে নয়। আরফার চোখে এবার একটু নরম ভাব। সে বলে, একটা ট্রেনিং প্রজেক্টে নিচ্ছি তোমাকে, পারলে থাকবে, না পারলে চলে যাবে। আমি কোনো অন্যায় করব না, যেমন একসময় তুমি করেছিলে। আরিয়ান মাথা নিচু করে স্যালুট দেয়, চোখে হালকা পানি। এদিকে আরফা আর নাহিদা রহমান মিলে ফ্যাশন ব্র্যান্ড AAN এর কাজ শুরু করে দেয়। আরফার ডিজাইন এবং নাহিদার মার্কেটিং ট্যালেন্ট দুটো মিলে একটা ঝড় তোলে। বিভিন্ন বিজনেস ম্যাগাজিনে আরফার ছবি ছাপা হতে থাকে। সাদিক একদিন বলে, তুমি তো এখন সুপারস্টার। আরফা হেসে বলে, না, শুধু জীবনের ছাত্র, যে অনেক দেরিতে বুঝেছে নিজেকে ভালোবাসতে হয়। আরিয়ান ছোট একটা ডেস্কে বসে কাজ শিখছে। একসময় যার পায়ের নিচে দুনিয়া ছিল, সে এখন সময় মতো চা খাচ্ছে, প্রেজেন্টেশন লিখছে। কিন্তু সে অভিযোগ করছে না, সে শুধু প্রতিদিন আরফার সামনে মাথা উঁচু করে দাঁড়াতে চাইছে। একদিন সে দরজায় দাঁড়িয়ে দেখছে আরফা আর সাদিক একসাথে হাসছে। তার চোখে একটুখানি জ্বলনি, তবু সে বুঝে গেছে এই জীবন তার প্রাপ্য। রাতে আরফা একটা পুরনো ডায়েরি খুলে পড়ে। মায়ের লেখা একটা চিঠি পড়ে সে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। আরফা, তুই অনেক কষ্টে বড় হবি, কিন্তু তোর সাফল্য একদিন সবাইকে চমকে দেবে। কারো ঘৃণায় ভেঙে পড়িস না, কারণ তোর মন স্বর্ণের মতো। আরফা ঘুম থেকে উঠে দেখে বাড়ির সামনে একটা লম্বা কালো গাড়ি দাঁড়িয়ে। গাড়ি থেকে নেমে একজন পরিচিত মুখ, নাহিদা রহমান। কিন্তু আজ তার চোখে ভয়ের ছাপ। আরফা, আমাদের সাথে বড় একটা গেম হয়েছে। আমাদের ইনভেস্টমেন্টের ফাইলস কেউ চুরি করেছে, আর তোর অফিস থেকেই। আরফার মুখ থমথমে হয়ে যায়। মানে মানে আমি নিশ্চিত না, কিন্তু সিসিটিভিতে একজনকে দেখা গেছে, দেখতে অনেকটা আরিয়ানের মতো। আরফা তাৎক্ষণিক অফিসে যায়। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায় একজন ছায়ামূর্তির মতো মানুষ রাতের আধারে কম্পিউটার ঘাঁটছে। হাইট, মুভমেন্ট সব মিলিয়ে সন্দেহ পড়ে আরিয়ানের উপর। আরফা তাকে ডেকে পাঠায়, তুমি কি অফিসের ডেটা চুরি করেছ? আরিয়ান আতকে ওঠে, না, প্লিজ আরফা, আমি এমন কিছু করি নাই। আমি তো সবেমাত্র নিজেকে গুছিয়ে নিতে শুরু করেছি। আরফা তাকে সন্দেহ করলেও ভেতরে একটা দ্বিধা কাজ করে। সন্ধ্যায় আরফা বাড়ি ফিরতে ফিরতে পায় একটা অ্যানোনিমাস ইমেইল। সাবজেক্ট, ইটস নট আরিয়ান, জাস্ট ইউর গাট অ্যাটাচমেন্ট। এক টুকরো ভিডিও ক্লিপ, যেখানে দেখা যায় একজন অফিস অ্যাসিস্ট্যান্ট নাম মেহেদি মূলত ইউএসবি নিয়ে ফাইল কপি করছে। আরিয়ান নির্দোষ। আরফার চোখ ভিজে ওঠে। আমি কি করে ভাবলাম সে আবার এমন করবে? পরদিন সকালে আরফা কফির কাপ হাতে আরিয়ানের ডেস্কে আসে। আমি আমি ভুল করেছি, তোমাকে সন্দেহ করার কোনো অধিকার আমার নেই, আমি দুঃখিত। আরিয়ান চুপচাপ তাকিয়ে থাকে। তুমি এখন যে জায়গায় আছো, আমার সেখানে যাওয়ার সাহস নেই আরফা। তুমি এখন আলাদা লিগে, আমি শুধু এখানে কাজ করব, এটাই চাই। আরফার চোখে এক ঝলক কষ্ট। সাদিক ধীরে ধীরে আরফার খুব কাছের একজন হয়ে উঠছে। সে বারবার চেষ্টা করছে আরফাকে একটু ব্যক্তিগত সময় দিতে। আরফা, যদি কখনো তোমার পাশে কেউ না থাকে, আমি আছি। আরফা একটু হেসে বলে, তুমি বন্ধুই থেকো, এই মুহূর্তে কিছু মেনে নিতে পারবো না। রাতের দিকে অফিস থেকে বের হতেই একদল অচেনা লোক আরফার গাড়ি ঘিরে ফেলে। তারা শুধু বলে, আপনার খুব শত্রু তৈরি হয়ে গেছে ম্যাম, সাবধানে থাকবেন। আরফা অবাক, এই শত্রুকে? প্রতারক নাহিদা? নাহিদার পেছনে কেউ? নাকি সেই বিজনেসম্যান আর সারিকা, যাদের সাথে প্রতিশোধ এখনো অসম্পূর্ণ? রাত্রির অন্ধকারে আরফার গাড়ি ঘিরে থাকা অচেনা মুখগুলো হঠাৎই কাছাকাছি আসতে শুরু করে। তারা কিছু না বলে শুধু একটা খাম তার গাড়ির জানালার উপর রেখে সরে যায়। আরফা কাপা হাতে খামটা তোলে। ভেতরে একটা চিঠি। তুমি যতই শক্ত হও, কিছু মানুষ ভুলে যায় না। সময় শেষ হওয়ার আগে সাবধান হয়ে যাও, ম্যাডাম আরফা। আরফা মাথা নিচু করে ফুঁপিয়ে ওঠে। এ কে? আরিয়ান? না, সে তো এখন নিজেকে প্রমাণ করার লড়াইয়ে। রাইসা? সম্ভবত, কিন্তু এত পরিকল্পিত। হঠাৎই এক মোটর বাইক এসেই থামে। হেলমেট খুলতে দেখা যায় আরিয়ান। আরফা, তুমি ঠিক আছো? তুমি এখানে কিভাবে? আমি আজকাল তোমার গাড়ির টাকার অন রাখি, কিছু একটা গোলমাল হবে বুঝছিলাম। আরিয়ান নিজের গাড়িতে তাকে নিরাপদে বাড়ি পৌঁছে দেয়। আরফার বুকের ভেতরটা গরম হয়ে ওঠে। সে আজও তাকে রক্ষা করে, এত অপমান, এত দূরত্বের পরেও। পরদিন অফিসে খবর ছড়িয়ে পড়ে, কোম্পানির স্টক কেউ ইচ্ছাকৃতভাবে নিচে নামাচ্ছে। সবাই চুপচাপ,
কিন্তু চোখে চোখে রাখছে একে অপরকে। এদিকে সাদিক খুব গা ঘেঁষে চলতে শুরু করেছে। আরফা, তুমি জানো না তোমার আশেপাশে কে তোমার বন্ধু বা কে শত্রু? আমি চাই না তুমি কষ্ট পাও। আরফা মুখ ফিরিয়ে নেয়। আমার জীবন এখন যুদ্ধক্ষেত্র, বন্ধুত্বের সময় নাই। অন্যদিকে সারিকা এখন পুরোপুরি আরিয়ানকে এড়িয়ে চলছে। বিজনেসম্যান যার সাথে সে প্রেম করছে, সেই মহিনুদ্দিন তাকে বিদেশ পাঠাতে চাইছে। সারিকা রাজি। আমি আর এই নিঃস্ব লোকটার সাথে কিছু রাখতে চাই না। আরিয়ান জানতে পারে সারিকা তার সমস্ত টাকা আত্মসাৎ করেছে। তার নামে থাকা ফ্ল্যাট, গাড়ি, ইনভেস্টমেন্ট সব হস্তান্তর করেছে। আরিয়ান নিঃস্ব, ভেঙে পড়লেও সে আর চোখের জল ফেলেনি। রাতে আরফা স্বপ্ন দেখে মা চিৎকার করছে। আরিয়ানের মা হাত বাড়িয়ে বলছেন, আমার ছেলেকে রক্ষা করো আরফা। আরফা ঘামতে ঘামতে উঠে পড়ে। সে জানে সবকিছুর পেছনে একটা বড় হাত আছে, যেটা শুধু প্রতিহিংসা নয়, বরং পুরো ধ্বংসের পরিকল্পনা। পরদিন বিকালে আরিয়ান আরফার অফিসে ঢোকে। আমার সাথে একটা কথা বলতেই হবে। আমি জানি রাইসা আমাকে ঠকিয়েছে, কিন্তু আমি শুধু জানতে চাই তুমি এখনো বিশ্বাস করো আমি খারাপ ছিলাম? আরফা চুপচাপ তাকিয়ে থাকে। তুমি ছিলে অহংকারী, কিন্তু খারাপ না। কিন্তু তুমি হার মানলে, সে আরফার পাশে না দাঁড়িয়ে, যেটা প্রতিশ্রুতি ছিল তোমার মায়ের। আরিয়ান মুচকি এসে বলে, তাহলে এবার দাঁড়াবো, যদি তোমার অনুমতি পাই। আরফা এবার যেন এক ধরনের নীরব যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। সে নিজেকে আয়নায় দেখে বলে, আমি কাউকে আর কাঁদতে দিব না। আমাকে কাঁদানোর জন্য কেউ আর থাকবে না। অফিসে ঢুকে আরফা লক্ষ্য করে একাধিক কর্মী আজ হুট করে ছুটি নিয়েছে। তাদের আচরণে পরিবর্তন। অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একজন ছেলেকে ডেকে জিজ্ঞেস করলে সে মুখ ফিরিয়ে বলে, আমাকে কিছু বলার অনুমতি নেই ম্যাডাম। আরফা কিছুটা ধাক্কা খায়। কারা যেন ভেতর থেকে একে একে তারা রাজ্যটাকে ভাঙার চেষ্টা করছে। আরফা তখনই সিকিউরিটি হেডকে ডেকে বলে, সিসিটিভি ফুটেজ, কম্পিউটার লগস সব খতিয়ে দেখাও। কেউ আমার অফিস থেকে বাইরের কাউকে ডেটা দিচ্ছে। ৩ ঘন্টার মধ্যে রিপোর্ট আসে। নাম রাশিদা খাতুন, পদ পিএ, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। যোগাযোগ মহিনুদ্দিন গ্রুপের এক সিনিয়র অফিসারের সাথে। আরফা নির্বাক, নিজের সবচেয়ে কাছের একজনই বিশ্বাসঘাতক। সে কিছু না বলে রাশিদাকে ডেকে নেয়। রাশিদা কাঁপতে থাকে। আমাকে মাফ করে দিন ম্যাডাম, আমাকে বাধ্য করা হয়েছিল আমার ছোট ভাইকে অপহরণ করে। আরফা ধীরে বলে, তোমার জন্য একটা সুযোগ আছে, আমাকে সব বলো, কে কি জড়িত। ঠিক তখনই অফিসে একজন প্রবেশ করে। সবাই অবাক। আরফা তাকিয়ে রীতিমতো স্থির। নাম আশফাক রহমান। পরিচয় আরফার স্কুলে জীবনের বন্ধু, যার সাথে শেষ দেখা হয়েছিল 10 বছর আগে। আশফাক, তুমি হয়তো বিশ্বাস করবে না, আমি শহরে ফিরেছি শুধুমাত্র তোমার জন্য। তোমার নাম এখন শুধু শহরে না, দেশের বাইরেও আলোচিত। আমি চাই আমরা একসাথে একটা কোম্পানি শুরু করি, এবার আন্তর্জাতিক পর্যায়ে। আরফার চোখে জল চলে আসে। এতদিনের পর একজন আপনজন ফিরে এসেছে, যে তাকে শুধু আরফা নামেই জানে, আরিয়ানের স্ত্রীর নামে না। অন্যদিকে আরিয়ান আরিয়ান বসে আছে নিজের ফাঁকা ঘরে। সারিকা তীব্র ভাষায় বলেছে, তুমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল আরিয়ান। এবার তুমি নিজের মতো করে মরে যাও। সারিকা এখন মহিনুদ্দিনের সাথে ফ্ল্যাটে থাকে। আরিয়ানকে ঠেলে বের করে দিয়েছে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নিয়েছে। আরিয়ান ভাঙা কণ্ঠে বলে, তবুও আমি আরফার মতো হতে পারিনি, ওর মতো সবকিছু সহ্য করে এগিয়ে যেতে পারিনি। রাতে আরফার ফোনে আসে একটা অচেনা নাম্বার থেকে মেসেজ। আশফাক বিশ্বাসের যোগ্য না। সে একসময় মহিনের সাথেও কাজ করত। সাবধান। আরফা কাপা হাতে ফোনটা ধরে। কে? আবারও প্রশ্ন জেগে ওঠে। এটা কি আরিয়ান, নাকি শহরে আরো কেউ আছে যে তাকে নীরবভাবে সাহায্য করছে? আরফা নিজের অফিস ডেস্কে বসে আশফাকের প্রস্তাব নিয়ে ভাবছে। আশফাক তার পুরনো বন্ধু, স্কুলে যার সাথে বই ভাগ করে পড়ত, যার সাথে চকলেট ভাগ করে খেত। কিন্তু এই বন্ধুত্বের মাঝে যদি প্রতারণা লুকিয়ে থাকে। আরেকবার সেই মেসেজটা পড়ে সে। আশফাক বিশ্বাসের যোগ্য না, সাবধান। সে দীর্ঘশ্বাস ফেলে। আরফা গোপনে আইটি টিমকে বলে আশফাকের গত 5 বছরের ট্র্যাকিং রিপোর্ট দিতে। তার সব কোম্পানির রেকর্ড, যোগাযোগ সবকিছু। আশফাক দুবাইতে মহিনুদ্দিন গ্রুপের একটি সাবসিডিয়ারিতে 2 বছর কাজ করেছে। তারপর হঠাৎ করে পদত্যাগ করে দেশ ছেড়ে যায়। দেশে ফেরার আগের মাসেও মোহিনীর এক সাবেক ম্যানেজারের সাথে ইমেলে যোগাযোগ ছিল। আরফার মুখ কঠিন হয়ে ওঠে। বন্ধু ছিলে থাকো, কিন্তু আমার পথে যদি তুমি বাধা হও
তাহলে আমি কাউকে ছাড়ব না। ওদিকে সারিকা ও মহিন এখন পরিণত এক বিষাক্ত জুটিতে পরিণত হয়েছে। তারা আরফার সব কোম্পানির সাপ্লায়ার লিস্ট জোগাড় করেছে। সারিকা একে একে তাদের ব্রাইব দিচ্ছে যেন তারা আরফার কোম্পানিকে ধ্বংস করে। সারিকা হেসে বলে, এ মেয়ে অনেক বড় হয়ে গেছে, সময় এসেছে ওর শেকড়টাই উপড়ে ফেলার। একসময় যাকে সবাই চিনত ওর নামে বিজনেসম্যান হিসেবে, আছে আরিয়ান একটি ছোট কনসালটেন্সি ফার্মের চাকরির জন্য ঘুরে বেড়ায়। হঠাৎ সে দেখে এক কোম্পানিতে নতুন ব্রাঞ্চ খোলা হয়েছে, নাম আরফা এন্টারপ্রাইজ ইন্টারন্যাশনাল। সে ভেতরে ঢুকে ম্যানেজারের সাথে কথা বলে, কিন্তু ম্যানেজার বলে আপনার সিভি খুব পুরনো, আপনি কাজ পাবেন না। মালিক নিজে সিলেকশন করে। আরিয়ান বলে তাহলে মালিকের সাথে দেখা করতে চাই। ম্যানেজার ফোন করে কাউকে ডাকে। আরিয়ান যখন ঘাড় ঘুরিয়ে দেখে দরজায় দাঁড়িয়ে আছেন আরফা। আরফার পরনে সাদা শার্ট, কালো ব্লেজার, চোখে ঠান্ডা দৃঢ়তা, কিন্তু গভীরে এক ধরনের শূন্যতা। দুজনের চোখ এক হয়। আরফা ধীরে জিজ্ঞেস করে, কি কাজে এসেছেন মিস্টার আরিয়ান? আরিয়ান জবাব দেয় না, তবে চোখে একরা শূন্যতাপ। কিছুক্ষণ পর আরফা তাকে অফিসে ডাকে। আরফা, আপনার স্ত্রী সারিকা এখন কেমন আছে? আরিয়ান, সে আমার স্ত্রী না, এখন আর না। আরফা, ডিভোর্স? আরিয়ান, না, সে নিজেই চলে গেছে আমার সবকিছু নিয়ে। আরফা হেসে ফেলে, এটা তো কাকতালীয়। আমার সবকিছু কেড়ে নিয়ে আপনি এখন এসেছেন আমার সামনে। আরিয়ান, আমি কাজ চাইনি, আমি ক্ষমা চাইতে এসেছি, যেটা অনেক দেরিতে আসলো। পরদিন সকালে আরফার অফিসে বড় ধাক্কা। 5টি বড় অর্ডার একসাথে ক্যান্সেল হয়। আরেকজন ট্রান্সটেড পার্সন কোম্পানির ফান্ড থেকে 20 লাখ টাকা সরিয়ে নিয়েছে। আরফা ফেটে পড়ে, একা লড়তে হবে আমাকে, এবার কাউকে আর বিশ্বাস করব না। আরফা ক্লান্ত হয়ে অফিস থেকে বেরিয়ে দেখে আরিয়ান দাঁড়িয়ে। তুমি আমাকে ঘৃণা করতে পারো, কিন্তু আমি তোমাকে ফেলে আসতে পারছি না। আমি জানি আমি খারাপ ছিলাম, খুব খারাপ, কিন্তু এই ভয়ঙ্কর শহরে শুধু তুমিই ছিলে আমার আপন। আমি সেটা হারিয়ে বুঝেছি। আরফা তার দিকে তাকিয়ে বলে, তুমি আমার জীবনের সবচেয়ে বড় ক্ষতি। এখন শুধু চেয়ে দেখো কিভাবে আমি তোমার ছায়া ছাড়াই বাঁচতে শিখে গেছি। বৃষ্টির ফোঁটায় গলে যায় পুরনো ব্যথা, গলে যায় নীরবতা। আরফা জানালা দিয়ে তাকিয়ে আছেন। বৃষ্টি থেমেছে, শহর যেন ক্লান্ত নিঃশ্বাস ফেলছে। তার মনে হচ্ছে আমি আর ভাঙব না, আমি শুধু জিতব। হঠাৎ দরজায় টোকা। দরজা খুলতে সামনে আরিয়ান, কিন্তু আস্থার চোখে কোনো অহংকার নেই, নেই কোনো প্রশ্ন, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তুমি আমাকে মাফ করো না ঠিক আছে, কিন্তু আমাকে অন্তত তোমার পাশে দাঁড়াতে দাও। আরফা চুপ করে থাকে। আজ যদি কেউ তোমার পেছনে ছুরি চালায়, তাহলে আমি যেন আগাতে পারি তোমার জন্য বুক চেতিয়ে দাঁড়াতে। একটু নড়ে না আরফা, কিন্তু তার চোখের কোণ ভিজে ওঠে। ওদিকে সারিকা আর মহিন একসাথে এক গোপন অফিসে ব্যবসার ফাঁদ পাচ্ছে, কিন্তু তারা জানে না এক নতুন ছদ্মবেশী কর্মী ওদের সকল তথ্য গোপনে পাঠাচ্ছে আরফা এন্টারপ্রাইজের লিগ্যাল টিমের কাছে। এই ছদ্মবেশী কর্মী আর কেউ নয়, আশফাক। হ্যাঁ, সে আরফার কাছে ফিরে এসেছিল সত্যি, কিন্তু এবার সে তার সেই একসময়ের ভুল বন্ধুত্বের ঋণ শোধ করতে চায়। অফিসের সকাল, এক অদ্ভুত মুহূর্ত। সকালে অফিসে আসেন আরফা, দেখে আরিয়ান ব্রাঞ্চ ম্যানেজারের ডেস্কে বসে কাজ করছে। সে উঠে দাঁড়ায়, তুমি যদি চাও আমি চলে যাব, আমি কোনো সহানুভূতি চাই না, শুধু কাজ করতে চাই। আরফা বলে, তোমাকে একটা সুযোগ দিলাম, যদি সত্যি নিজেকে প্রমাণ করতে পারো তাহলে নিজের জন্য না, আমার জন্য করবে। আরিয়ান অবাক হয়ে চুপ করে যায়। সে জানে এটি তার জীবন পাল্টে দেবার শুরু। কাজ শেষে আরফা নিজের অ্যাপার্টমেন্টের ফেরে। হঠাৎ শুনতে পায় নিচে আরিয়ান দাঁড়িয়ে গিটার বাজাচ্ছে। একটি গান, চাওনি ভুলে যেতে, তবুও ভুলে গেছি, তোমায় হারিয়ে ফেলে আজ নিজেকে হারিয়েছি। আরফা চোখ বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে বারান্দায়, তারপর নিচে নেমে আসে। আরিয়ান বলে, তুমি চাইলে আমি আজ রাতটা গাইতে গাইতে কাঁদব। আরফা, তুমি যদি আবার চলে যাও, আবার ভেঙে দাও। আরিয়ান, তাহলে তুমি চর মেরে থামিয়ে দিও, কিন্তু আমাকে একবার জোড়া লাগাতে দাও এই ভাঙা সম্পর্ক। চোখে চোখ পড়ে তাদের, এক চুম্বন, নীরব, নরম, রক্তময় ভালোবাসার চুম্বন। পুরো শহর নীরব হয়ে শোনে। এক অপ্রকাশিত ক্ষমা যেন জমে পড়ে ঠোঁটে। পরদিন সকালে আরফার টেবিলে এক নোট, তোমার পাশে দাঁড়িয়েছি ঠিক আছে, কিন্তু সারিকাও মহিন আমাকে ছেড়ে দেবে না, তুমি সাবধানে থেকো। আশফাক সকালবেলা আরফা অফিসে ঢোকার আগে এক ভয়াবহ ইমেল ছড়িয়ে পড়ে পুরো প্রতিষ্ঠানে।
ভিডিও আরিয়ান আর সারিকার একটা ব্যক্তিগত মুহূর্তের রেকর্ড, যা ছিল বহু পুরনো, কিন্তু এখন কেটে সেটে এমনভাবে বানানো হয়েছে যেন আরিয়ান এখনো সারিকার সঙ্গে সম্পর্ক রাখছে। স্টাফরা ফিসফাস করছে, ক্লায়েন্টদের ফোন আসে একের পর এক। আরফা চুপচাপ দাঁড়িয়ে থাকেন, তার চোখ শুধু দেখে আরিয়ান কেমন অসহায় মুখে পায়ের নিচে মাটি খোঁজে। না, সে কিছু বলে না। আরিয়ানকে পুলিশ অফিস থেকে তুলে নিয়ে যায় অভিযোগ সারিকার কোম্পানি থেকে অর্থ চুরির। সারিকা নিজেই নালিশ করেছে। আরিয়ান বোঝে না যে এতটা নিচে নামতে পারে সারিকা। সে ফোন করে আরফাকে। আরফা প্লিজ, আমি দোষী না, আমি জানি না কেন, কিন্তু যদি তুমি চাও। আরফা, আমি জানি তুমি দোষী না আরিয়ান, আমি ব্যবস্থা নিচ্ছি। সে নিজে গিয়ে থানায় উকিল পাঠায়, এক প্রাইভেট ডিটেকটিভ নিয়োগ দেয়। পুরোনো ভিডিওর মেটাডেটা বিশ্লেষণ করে দেখা যায় ভিডিও এডিটেড। মহিন নামের সিলেটের আরেকটি ব্ল্যাকমেইলিং রেকর্ড সে হাতে পায়। আরফা বলে, তোমরা ভাবছিলে আমি একা? একজন নারীর প্রতিটা অপমান সে গিলে ফেলে, কিন্তু ভোলে না এই অপমানের দাম আমি সুদে আসলে তুলব। আশফাকের প্রমাণ। আশফাক ছদ্মবেশে সারিকা আর মহিনের সমস্ত কথোপকথন রেকর্ড করে দেয় আরফার হাতে। তারা প্ল্যান করেছিল, 1. আরফার অফিস হ্যাক, 2. আরিয়ানকে ফাঁসিয়ে ব্যবসার সিকিউরিটি নষ্ট করা, 3. আরফার প্রতিপক্ষ কোম্পানিকে তার সমস্ত ক্লায়েন্ট লিস্ট বিক্রি করে দেওয়া। আরফা সবকিছুর ভিডিও ও অডিও প্রমাণ নিয়ে যায় সংবাদ মাধ্যমে। এক রাতে সারিকা আর মহিন গ্রেফতার, তাদের কোম্পানির শেয়ার ধসে পড়ে। আরিয়ান ছাড়া পায়। আরিয়ান মুক্ত হয়ে আরফার সামনে হাঁটু গেড়ে বসে। আমি তো ভেবেছিলাম আমি পুরুষ, কিন্তু তুমি আজ প্রমাণ করলে তুমি একাই যুদ্ধ করতে পারো। আমিও তোমার পাশে থাকার যোগ্য না, তোমার ভালোবাসা পাওয়ার যোগ্য আমি ছিলাম না, তবু থাকবো যদি চাও। আরফা চুপ, তার চোখ ভিজে, ঠোঁট শুকনো। সে ধীরে বলে, প্রেমে থাকা মানে যুদ্ধ করা নয়, প্রেমে থাকা মানে পাশে থাকা। তুমি যদি পারো পাশে থাকো, যুদ্ধ করতে হবে না। এবার আর শুধু ঠোঁট নয়, এবার বুকের ভেতর জমে থাকা কষ্ট, লজ্জা, ব্যথার ভালোবাসা সব মিলিয়ে একটা দীর্ঘ আলিঙ্গন। সেদিন বৃষ্টি নামে না, কারণ আকাশ জানে আজ কান্নার দিন নয়। রাতের শেষে সকাল। আরিয়ান এখন আর আগের মতো অহংকারী নেই, ভাঙা মানুষ, তবুও নিজেকে গড়ে তোলার চেষ্টা করছে। আরফা পাশে থেকেও আলাদা, মনে শান্তি নেই, ভেতরে একটা টান, এক অজানা অস্থিরতা। আজ তারা প্রথমবার একসাথে অফিস যাচ্ছে, কিন্তু একটা কথা কেউ কাউকে বলেনি, আমরা কি আবার একে অপরকে ভালোবাসতে পারি? সন্ধ্যায় একটা বিজনেস পার্টিতে আরফা যাচ্ছে একা। পার্টিতে আসে রাহাত সাদ, দুবাই রিটার্ন, একাধিক কোম্পানির মালিক। সে সরাসরি বলে, মিস আরফা, আপনি যদি আমার পার্টনার হতে রাজি থাকেন, বিজনেস পার্টনাররা লাইফ পার্টনার, তবে পুরো মিডল ইস্টের মার্কেট আমি আপনাকে দিয়ে দেব সবার সামনে। আরফা হেসে বলে, আপনি হয়তো বাজারের রানী খুঁজছেন, আমি রাজ্য গড়ি নিজের হাতেই। এই প্রস্তাবের পুরো ঘটনাটা দেখে ফেলে আরিয়ান। সে ফিরে যায় বাসায়, কিছু বলে না। রাতভর দরজা বন্ধ করে রাখে, অফিসেও আসে না। পরদিন আরিয়ান ডেস্কে একটা চিঠি দেখে। চিঠি আরফার হাতের লেখায়। তুমি জানো আমি কেন না করলাম তাকে? কারণ কেউ একজন আমার ভাঙা জীবনটার পাশে দাঁড়িয়েছিল। আমি জানি তার হাতে অনেক পাপ, অনেক ভুল, কিন্তু আমি তার সেই হাত ধরতে চাই আবার, যদি সে হাত বাড়ায় সত্যি করে। আরিয়ান ছুটে যায় আরফার কাছে, কিছু না বলে দুহাতে ধরে তার কাঁধ, চোখের দিকে তাকায়। আমি এখনো ভালোবাসি তোমাকে আরফা। আরফা বলে না কিছু, শুধু এগিয়ে এসে কাঁধে মাথা রেখে ফিসফিস করে বলে, এবার আর ছেড়ে যাবে না, আমি সত্যি ভালোবেসে ফেলেছি। রাতে দুজনে একসাথে রান্না করে। আরফা, নুন দিয়ে দাও। আরিয়ান, তুমি আছো, আমার জীবনে নুন দিয়ে লাভ কি? তুমি না একসময় ঘৃণা করতে, তুমি না একসময় সইতে। হাসাহাসি, ধাক্কাধাক্কি, একটুখানি চুম্বন, তারপর লুকানো চুলে আঙ্গুল। রাহাত সাদ, সে প্রকাশ্যে আরফাকে প্রস্তাব দিয়েছিল। আজ সে তার অপমানের প্রতিশোধ নিতে উঠে পড়ে লেগেছে। তার প্রথম টার্গেট আরফার কোম্পানি। বাজারে গুজব ছড়ায় আরফা নাকি ব্যক্তিগত সম্পর্ক ব্যবহার করে বিজনেস ডিল করে। পত্রিকায় মিথ্যা সংবাদ, অনলাইনে কুৎসা, সবকিছু পরিকল্পিত। রাহাত তার এক সাবেক কর্মচারীকে দিয়ে একটি ভুয়া হ্যারাসমেন্ট মামলা করে আরফার নামে। আরিয়ান দেখে খেপে যায়। সে নিজেই দাঁড়ায় আরফার হয়ে কোর্টে, সবার সামনে বলে, এই মেয়েটি একসময় আমার স্ত্রী ছিল, আমি জানি সে কে। তার সততা নিয়ে কেউ প্রশ্ন তুললে প্রথমে আমাকে পার করতে হবে। এদিকে সারিকা জেল থেকে ছাড়া পায়। আরিয়ান যার জন্য আরফাকে ডিভোর্স দিয়েছিল, সে এখন ফিরেছে নতুন পরিচয়ে।
সে একটি বড় বহুজাতিক কোম্পানির ম্যানেজার হয়ে ঢুকেছে আরফার কোম্পানির প্রতিদ্বন্দ্বী গ্রুপে। তাদের মিশন আরফাকে ধ্বংস করা। সারিকে দেখে আজকে আরফাকে গর্জন করে ওঠে। একটা কাজের মেয়ে আজ শহরের টপ বিজনেস আইকন। তার মাথা গরম হয়ে যায়। রাহাত এক হাতে আরফাকে ফোন করে বলে, আরিয়ান তো তোমাকে ঘৃণা করত, আমি তো পাশে ছিলাম সব সময়। আরিয়ান ফোনটা দেখে ফেলে। আরফার ওপর বিশ্বাস নড়েবড়ে হয়। তারা কথা বলা বন্ধ করে। অফিসে মুখোমুখি হলেও দৃষ্টি বিনিময় হয় না। এক রাতে আরিয়ান আরফার ডেস্কে একটা ডায়েরি খুঁজে পায়। পড়তে গিয়ে দেখতে পায় পাতা জুড়ে লেখা। আজ অফিসে আরিয়ান একটু হাসল। মনে হলো সে আগের মতো ফিরছে। আমি জানি সে কষ্ট পাক। আমি জানি ও আমাকে একদিন ক্ষমা করবে। আমি এখনো তার স্ত্রী মনের ভেতরে। আরিয়ান ডায়েরি বন্ধ করে চোখে জল নিয়ে চুপ করে বসে থাকে। পরদিন সকালে আরফার টেবিলে একটা চিরকুট। তুমি কি আবার আমার স্ত্রী হতে পারো? অফিসে নয়, জীবনের ঠিকানায়। আরিয়ান আরফা তাকিয়ে থাকে চিরকুটে। কোনো উত্তর দেয় না, শুধু একবার তাকিয়ে মিষ্টি হেসে দেয়। চিরকুটে লেখা আরিয়ানের প্রশ্ন, তুমি কি আবার আমার স্ত্রী হতে পারো? আরফা উত্তরে কিছুই বলেনি, শুধু চুপ করে হাসছিল। কিন্তু সেই চুপচাপ হাসির মধ্যে ছিল একটা জবাব, একটা আশা, একটা ভাঙা হৃদয়ের ছোট্ট জোড়া লাগানোর চেষ্টা। পরদিন সকালের অফিসের আরিয়ান আর আরফা এক টেবিলে কাজ করছিল। একসময় আরিয়ান ধীরে বলল, চুপচাপ হাসলে হবে না, উত্তর দিতে হবে। আরফা একটু থেমে বলল, তোমার মতো মানুষ কি সত্যি কোনোদিন বদলায়? আরিয়ান ধীরে বলল, না, বদলায় না, কিন্তু ভালোবাসলে বদলাতে হয়। আরফা তাকিয়ে বলল, তবে প্রমাণ দাও। আমি আবার কাউকে ভরসা করতে ভয় পাই। এদিকে সারিকা এবার আর বসে নেই। সে আর রাহাত মিলে একসাথে প্ল্যান করে আরফার কোম্পানির বড় প্রজেক্ট নষ্ট করার। তার আরিয়ানকে ভুল তথ্য দিয়ে পাঠায় এক ভুয়া মিটিংয়ে। আরিয়ান সেই মিটিংয়ে গিয়ে বুঝতে পারে সে ফাঁদে পড়েছে। আরফা বুঝে যায় তার টিমের ভেতরে কেউ আছে যে তথ্য পাচার করছে। সে সবাইকে কড়া ভাষায় বলে, এটা শুধু বিজনেস নয়, এটা আমার আত্মসম্মান, কাউকে ছাড় দেব না। সেদিন রাতে আরফা অফিসে বসে নতুন প্রজেক্ট প্ল্যান করে, যা পুরনো প্ল্যান থেকে 10 গুণ বেশি প্রভাব ফেলবে মার্কেটে। এক পুরনো বাক্স খুলতে গিয়ে আরফা পায় একটা চিঠি। চিঠিতে লেখা, তোমার মা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ঋণ। তার জন্যই আমি তোমাকে নিজের মেয়ের মতোই মানুষ করেছি। আরিয়ানের মা। আরফা চোখে জল নিয়ে বুঝে যায় এই সম্পর্কের ভিতর অনেক গভীর। রাতের শেষে আরিয়ান দরজায় দাঁড়িয়ে বলল, তুমি যদি আমার স্ত্রী হও, আমি সারা জীবন তোমার অফিসে পিয়ন হিসেবেও থাকতে রাজি। আরফা হেসে বলে, তাহলে আগামীকাল অফিসে তোমার ইউনিফর্ম আনছি। দুজনের চোখে জল, কিন্তু মুখে হাসি। সারিকা আর রাহাত মিলে একটি ভয়ানক ষড়যন্ত্র করে রেখেছে। তারা সিদ্ধান্ত নিয়েছে এবার শুধু আরফার ব্যবসায় নয়, আরিয়ানকেও ধ্বংস করতে হবে মানসিকভাবে। তাদের প্রথম ধাপ, আরিয়ানকে এমন এক চুক্তিতে স্বাক্ষর করানো যেটা আসলে আরফার কোম্পানির বিরুদ্ধে ব্যবহার হবে। আরিয়ান বুঝতে পারে না সে নিজের সই দিয়ে শত্রুর হাতে তুলে দেয় আরফার স্বপ্ন। দুদিন পর কোম্পানিতে হঠাৎ এক নোটিশ আসে। আরফার কোম্পানির এক গোপন প্রজেক্টের লিক ডিটেইলস চলে গেছে রাহাতদের কোম্পানিতে। আরফা নির্বাক তদন্তে দেখা যায় আরিয়ানের সই করা চুক্তি থেকেই এই লিক। আরফা স্তব্ধ হয়ে যায়। সে আরিয়ানকে ডাকে না, কিছু বলে না, শুধু নিজের অফিসে দরজা বন্ধ করে দেয়। আরিয়ান যখন জানতে পারে সে ফাঁদে পড়েছে, তার পা থেকে যেন মাটি সরে যায়। সে ছুটে যায় আরফার কাছে। বিশ্বাস করো, আমি জানতাম না, তারা আমাকে বোকা বানিয়েছে। আরফা ধীরে বলল, তুমি সেই মানুষ যে একদিন আমায় ডিভোর্স দিয়েছিলে। আজ আবার ভুল করে আমার ব্যবসা ভাঙলে তুমি কতবার সুযোগ পাবে? রাতে আরফা পুরনো স্মৃতি নিয়ে হারিয়ে যায়। সে মায়ের লেখা একটা চিঠি পড়ে, তুমি কষ্ট পাবে, বিশ্বাস করেছো বলে কষ্ট পাবে, কিন্তু মনে রেখো কখনো নিজের স্বপ্ন ছাড়বে না। আরফা চোখ মুছে আবার উঠে দাঁড়ায়। সে সিদ্ধান্ত নেয়, এই যুদ্ধ আমি একাই জিতব। আরফা বুঝে যায় এবার সময় হয়েছে কৌশলে জবাব দেওয়ার। সে আরিয়ানকে সরাসরি কিছু না বলে একটি নতুন পরিকল্পনা নেয়। সারিকা কোম্পানির ইনসাইড ইনফো বের করা, আরিয়ানকে এবার সত্যিকারের মূল্য দিতে বাধ্য করা, নিজের ব্যবসাকে এক ধাপে সামনে নিয়ে যাওয়ার। পরের দিন আরিয়ান বাড়ি ফিরে দেখে তার ঘরে রাখা একটা খাবারের থালা, চিরকুটে লেখা, আজও খেও, শরীর খারাপ হলে লাভ নেই। আরিয়ান চুপ করে বসে, চোখ ভিজে যায়। আরফা কিছুটা বিরক্ত, তবুও সে ভালোবাসা ভুলতে পারে না। রাতে ঘুমাতে পারে না আরিয়ান।
চোখের সামনে বারবার ভেসে আসে আরফার মুখ। একটা অদৃশ্য দেওয়াল দাঁড়িয়ে গেছে ওদের মাঝে, বিশ্বাসের দেওয়াল। আমি কি সত্যি আরফার জীবনে শুধু ভুল আর কষ্ট এনেছি? তবে কি আমার ভালোবাসা ছিল একতরফা? সে নিজের ভুলে কষ্ট পেতে শুরু করে, তবে সে জানে এই ভাঙা সম্পর্ক যদি আরফার হাতে বাঁচে তবে তাকেই নিজের দাম প্রমাণ করতে হবে। অফিসে বসে আরফা ফাইল ও কাগজে চোখ রাখলেও ওর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে একটাই ভাবনা, আমি কাউকে আর আমার স্বপ্ন ভাঙতে দেব না। সে চুপি চুপি এক নতুন ব্যবসায়িক উদ্যোগ শুরু করে, নতুন প্রোডাক্ট লঞ্চ করবে যেটা বাজারে সারিকাদের কোম্পানির মুখ বন্ধ করে দেবে। সারিকা বুঝতে পারে কিছু একটা হতে যাচ্ছে। সে রাহাতকে বলে, আরফাকে হালকাভাবে নিয়েছিলাম, ভুল করেছি। ও আবার দাঁড়াতে জানে, এখন ওকে থামাতে হবে। রাহাত হেসে বলে, ছোটলোক মেয়েটা কিছু করতে পারবে না, আর তুই চিন্তা করিস না, আমি ওর বিজনেসেই আগুন ধরিয়ে দেব। তবে ওরা জানে না আরফা এখন আর একা নয়, সে এখন নিজের মতো করে যুদ্ধ করতে শিখে গেছে। আরফা রেনু আপার সাথে কথা বলে। রেনু আপা সেই মহিলা যার সাথে একসময় আরফা পার্টনার হয়েছিল। এবার আরফা একা শুরু করেছে, একটি ছোট্ট অফিস ভাড়া নেয়, ৩ জন কর্মচারী নিয়ে শুরু করে আরফা এন্টারপ্রাইজ প্রথম প্রজেক্ট, একটি হেলথ বেসড কসমেটিক প্রোডাক্ট, চোখের নিচে কালো দাগ দূর করার এক নতুন সমাধান। আরিয়ান অফিসে বসে থাকা অবস্থায় হঠাৎ আরফার নতুন প্রজেক্ট সম্পর্কে শুনে যায়। সে নিজের নাম না বলে একটা সূত্রের মাধ্যমে ইনভেস্টমেন্ট করতে চায়, কিন্তু আরফা জানে এই সাহায্য তার লড়াইকে দুর্বল করবে, তাই সে ফিরিয়ে দেয়। আমার যুদ্ধ আমার নিজের, এই যুদ্ধ শুধু টিকে থাকার নয়, নিজেকে প্রমাণ করার। সারিকা আর রাহাত বসে আছে অফিসে। একজন সিক্রেট সোর্স ফোনে জানায় আরফার কোম্পানির রেজিস্ট্রেশন হয়ে গেছে, নাম আরফা এন্টারপ্রাইজ, এবং ওদের প্রথম প্রোডাক্ট বাজারে নামছে 10 দিনের মধ্যে। রাহাত রেগে গিয়ে বলে, ওকে এবার থামাতে হবে, আমরা শেষ করব ওকে। ক্যামেরা জুম করে আরফার দৃঢ় মুখে। সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে, এবার আমিই খেলবো, আর তোমরা দেখবে। সকালটা অন্যরকম রোদ্দুরে ভরে গেছে। আজ আরফার জীবনের সবচেয়ে বড় দিন। ৩ মাসের কষ্ট, রাত জাগা, ঘুমহীন সময় আর মনের জেদ নিয়ে আছে দাঁড়িয়েছে নতুন এক জায়গায়। আরফা এন্টারপ্রাইজের প্রথম প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, ডার্ক ক্লিন নামে এক নতুন কসমেটিক, চোখের নিচে কালো দাগ দূর করার কার্যকর হেলথ বেস প্রোডাক্ট। প্রথম প্রোডাক্ট লঞ্চ উপলক্ষে একটা ছোট্ট মিডিয়া কনফারেন্স হয়েছে। আরফা নিজের সাধারণ অথচ আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, আমি কারো দয়া বা করুণা চাই না, আমি শুধু চাই আমার পরিশ্রমকে মানুষ চিনুক। আমার নামের পাশে কখনো কেউ বা কাজের মেয়ে বলে পরিচয় দেবে না। প্রতিটি সাংবাদিক মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। আরিয়ানের দৃশ্য টিভিতে দেখে তার চোখে জল ভরে ওঠে। আমি হারিয়েছি এক দানবের মতো আচরণ করে, আছে আগুন থেকে নিজেই ফিনিক্স হয়ে উঠেছে। এই লঞ্চটা রাহাত সহ্য করতে পারে না। সে তার কিছু মিডিয়া চ্যানেলকে টাকা দিয়ে ভুয়া নিউজ ছড়াতে শুরু করে। নতুন কোম্পানির মালিক একসময় কাজের মেয়ে ছিলেন, ব্ল্যাকমেল করে বিজনেস দখল করা এক মেয়ের গল্প। সারিকা হেসে বলে, এভাবে ওর স্বপ্নকে ভেঙে দেব, আরিয়ানকেও ভুলে যাবে। কিন্তু আরফা জানে ওকে নিয়ে অনেক কথা হবে, তবুও সে থামবে না। একটি স্পেশাল ভিডিও তৈরি করে আরফা পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে। নিজের গল্প তুলে ধরে সে বলে, আমি কাজের মেয়ে ছিলাম ঠিক, কিন্তু আমি চুরি করিনি, কারো টাকা মেরে খাইনি। আমি শুধু ঘাম দিয়েছি, রক্ত দিয়েছি আর বিশ্বাস দিয়েছি। আমি গর্বিত আমি কে। ভিডিওটা ভাইরাল হয়ে যায়, সবার সাপোর্ট পেতে শুরু করে আরফা। একটা শব্দ চারদিকে ছড়িয়ে পড়ে, রেসপেক্ট ফর আরফা। একদিন রাহাত আরফার অফিসে আসে। সে হুমকি দেয়, তুই এত বড় হতে পারিস না, আমি তোকে শেষ করব। আরফা শান্ত স্বরে উত্তর দেয়, তুমি যা পারো করো, কিন্তু একটা কথা মনে রেখো, আমি ভেঙে যেতে পারি কিন্তু মরে যাব না, আর বারবার মাটি থেকে উঠে দাঁড়াতে আমি জানি। রাহাত মুখ থমথমে করে চলে যায়। আরিয়ান এখনো বাইরে থেকে সবকিছু দেখে যাচ্ছে। সে একদিন অফিসের বাইরে দাঁড়িয়ে আরফাকে দেখে, মনে মনে বলে, তুমি যেটা পারো আমি কোনোদিন পারিনি। আমি শুধু তোমাকে ভাঙতে জানতাম, তুমি নিজেকে গড়তে জানো। চোখে জল, কিন্তু মুখে কঠিন দৃঢ়তা। সে আকাশের দিকে তাকিয়ে বলে, আমি এখন আর কারো হয়ে বাঁচি না, আমি এখন নিজেকে নিয়েই বাঁচি, আর আমার যুদ্ধ শুরু হয়ে গেছে। আরিয়ান এখন আর সেই আগের মানুষটা নেই। ব্যবসা গেছে, প্রেম গেছে, অহংকার গেছে,
শুধু বেঁচে আছে এক টুকরো পাপের বোধ আর বুকের ভেতর কাটা হয়ে থাকা আরফার মুখ। প্রতিদিন রাতে সে আরফা এন্টারপ্রাইজের প্রোফাইল ঘেঁটে দেখে, নতুন ক্লায়েন্ট, নতুন প্রোডাক্ট, সফলতা। এই মেয়েটাকে আমি ফেলে দিয়ে আজ কিছুই না, আমি কেন পারিনি ওর পাশে থাকতে? মনে মনে ভাবে। আরফা এই কঠিন সময়েও একা না, তার পাশে পেয়েছে এক আশ্চর্য মানুষ, নাফিসা আপু। একাধিক প্রতিষ্ঠানের মালিক, সিঙ্গেল মা, সাহসী উদ্যোক্তা। নাফিসা বলে, তুমি শুধু টাকা কামাতে এসো না আরফা, তুমি হোক একটা প্রতীক, যেন কেউ আর কখনো কাজের মেয়ে বলে বলার সাহস না পায়। আরফা মুগ্ধ হয়ে ভাবে, আমি যদি মায়ের মুখটা এখন দেখতে পারতাম। রাত আর শাড়িকে মিলে এক বড় কোম্পানির সাথে চুক্তি করেছিল, কিন্তু শর্ত ভেঙে তারা রাহাতকে বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নেয়। সব ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ, ব্যবসার লাইসেন্স বাতিল। রাহাত বুঝে যায় তার সব শেষ। আমি এখন পুরো শূন্য হয়ে গেছি। সারিকা তখন রাহাতকে বলে, তুমি তো একটা ফেলিওর, আমি বিজনেসম্যান চাই, প্রেমিক না। এটা বলে সারিকা রাহাতের বাসা ছেড়ে চলে যায়। সারিকা বুঝতে পারে সে আর আরফার সামনে দাঁড়ানোর কোনো যোগ্যতা নেই। সেই রাতে সারিকা এই শহর ছেড়ে পালায়। রাহাত রুমে একা বসে ভাঙা মগ ছুঁড়ে মারে দেওয়ালে। এভাবে কিছুদিন যেতেই রাহাত এখন চাকরি খুঁজছে। আরফা এখন কোম্পানির সিওএ। আরিয়ান প্রতিদিন রাস্তায় বেরিয়ে ভাবে আরফার মুখ, তার গলা, তার চোখ। আমি যদি তখন একটু বুঝে নিতাম, যদিও একবারও বলতাম থেকে যাও, তাহলে আজও আমার স্ত্রী হতো। কেউ এলস ইন্সপাইরেশন না। সে হঠাৎ একদিন সাহস করে আরফার অফিসের সামনে দাঁড়ায়, ভেতরে ঢুকতে চায়, কিন্তু দারোয়ান তাকে বলে, স্যার, আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া যেতে দেওয়া হবে না। আরিয়ান শুধু হেসে বলে, আমি অ্যাপয়েন্টমেন্ট ছাড়াই ওর জীবন থেকে চলে গিয়েছিলাম, এখন বুঝি ফিরে আসার অধিকার আমার আর নেই। আরফা ছবির সামনে বসে একটা পুরনো গলার হার ধরে বলছে, মা, আজ আমি ভালো আছি। তুমি না থাকলেও তুমি আমার ভেতর আছো। তোমার শেখানো লড়াইটাই এখন আমার পরিচয়। রাহাত বসে আছে আরফার অফিসের রিসিপশনে, কাজ খুঁজছে, কিন্তু আজকের পরিস্থিতি যেন জীবনের সবচেয়ে অপমানজনক মুহূর্ত। একসময় যাকে সে কাজের মেয়ে বলে অপমান করত, আজ তার অফিসে ইন্টারভিউ দিতে এসেছে। রিসিপশনিস্ট বলে, স্যার, ম্যাডাম আপনাকে নিচের কনফারেন্স রুমে যেতে বলেছে। রাহাত ওঠে, চোখ নামিয়ে হাঁটে। আরফা আজ গাঢ় নীল শাড়ি পরে বসে আছে কনফারেন্স রুমে। তার চোখে ক্লান্তি নেই, কণ্ঠ নেই কোনো কম্পন। রাহাত আসতে বলে, বসুন। আপনি চাকরি খুঁজছেন শুনলাম। রাহাত মুখ নিচু করে মাথা নাড়ে, হ্যাঁ, যদি কোনো সুযোগ। আরফা ঠান্ডা গলায় বলে, আপনার সিভিতে তো দেখি একাধিক কোম্পানি আপনি নিজের হাতে ডুবিয়েছেন। রাহাত ঘেমে ওঠে। আরফা উঠে এসে বলে, আপনার একটাই যোগ্যতা ছিল, আমাকে দমন করা। এখন আপনি আমার অধীনে কাজ করবেন, সেটাই আপনার সবচেয়ে বড় শাস্তি হবে। রাহাত চুপচাপ চুক্তিপত্রে সাইন করে। আরফা বলে, শোনেন রাহাত, আমি আপনাকে ঘৃণা করি না, আমি আপনাকে ছায়ার মতো সামনে রাখতে চাই, যেন আপনি প্রতিদিন মনে করেন আমাকে অবহেলা করার মূল্য আপনি ঠিকঠাক দিয়েছেন। আরিয়ান নিজ বাসার ছাদে বসে একটা পুরনো ডায়েরি পড়ছে। আরফার হাতে লেখা, আরিয়ান ভাইয়া, আমি যদি একদিন বড় হই, আমি আপনাকে প্রমাণ করে দেব আমি কাজের মেয়ের মেয়ে না, আমি নিজের পরিচয় নিয়ে বাঁচতে জানি। আরিয়ান চোখ বন্ধ করে ফেলে। আজ আমি সব হেরে গেছি, কিন্তু ও জিতেছে। ওকে হারিয়ে আমি কিছুই পাইনি, শুধু একাকিত্ব। একদিন সন্ধ্যায় আরফা তার নতুন অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে। আরিয়ান রাস্তার ওপার থেকে চুপচাপ তাকিয়ে থাকে। আরফা একটু বুঝতে পেরে বলে, ওখানে দাঁড়ানো মানুষরা যদি সাহস করত, তাহলে হয়তো অদিতটাও এত নিষ্ঠুর হতো না। এ কথা শুনতেই আরিয়ান আরফার কাছে এসে বলে, আরফা, তুমি কি কখনো আমাকে আর গ্রহণ করবে না? আমি তোমার কাছে হাত জোড় করছি আরফা, আমাকে আর একটা সুযোগ দাও। আমি আজ তোমায় ছাড়া অনেকটা একা হয়ে গেছি। এ কথা বলতেই আরফার চোখের কোণে জল টলমল করছে। আরফা, আচ্ছা আসো, একটা মিটিং আছে, আমার সাথে চলো। আরিয়ান সাথে সাথে গাড়িতে উঠে পড়ে। স্থান, আরফার নতুন প্রতিষ্ঠানের উদ্বোধনী দিন, নাম আরফাস রাইস। সবার সামনে আরফা দাঁড়িয়ে আছে, গায়ে হালকা সাদা শাড়ি, চুল খোলা, মুখে আত্মবিশ্বাসের দীপ্তি। আরিয়ান প্রথম সারিতে বসে, তার চোখে আজ অহংকার নেই, আছে বিস্ময়। যেন সে আজও বিশ্বাস করতে পারছে না এই মেয়েটা একদিন তার হাত ধরেছিল, আর সে হাত ছেড়ে দিয়েছিল। আরফা মাইকে বলছে, জীবনে অনেক কিছুই হারিয়েছি, মা ছোটবেলায়, ঘর কৈশোরে, সম্মান এক সময়ে, ভালোবাসা নিজের অজ্ঞতায়,
কিন্তু একটা জিনিস হারাইনি, নিজেকে। আজ আমি দাঁড়িয়ে আছি এই জায়গায়, কারণ আমি হার মানিনি। একসময় আমি ছিলাম কারো দয়ায় বাঁচা একটি মেয়ে, আর আজ আমি নিজের পরিচয়ে গর্বিত। আমি আরফা আহমেদ। হলজোরে করতালি, চোখে জল। আরিয়ান মাথা নিচু করে ফেলে। সে বুঝে যায় সে যা হারিয়েছে তা হয়তো আর ফিরবে না। স্থান ছাদের চূড়ায়। ঢাকার এক শান্ত রাত। আরফা ছাদে একা দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। পেছনে পা ধীরে ধীরে এগোয়। আরিয়ান এসে দাঁড়ায় পেছনে। একটা সময় তুমি অনেক কিছু হারিয়েছিলে, আজ আমি হারিয়েছি তোমাকে। আরফা চুপ করে থাকে। আরিয়ান বলে, আমি যদি অতীতে ফিরে যেতে পারতাম, সব ঠিক করতাম আরফা। আরফা ধীরে বলে, সময়ের ঘড়ি কারোর জন্য থেমে থাকে না আরিয়ান। আরিয়ান হঠাৎ পকেট থেকে একটি ছোট চিঠি বের করে দেয়। তোমার মা বেঁচে থাকার আগে এটা আমার মার কাছে দিয়ে গিয়েছিল। মা সবসময় এটা লুকিয়ে রেখেছিল, কারণ ও জানতো একদিন তুমি নিজের পথ তৈরি করবে। আমার আরফা, যখন আমি থাকবো না, তখন তোদের পৃথিবী থেমে যাবে না। হয়তো তুই একা হয়ে যাবি, কিন্তু আমি জানি তুই অন্যরকম মেয়ে। তুই আলো, তুই আগুন। কখনো কারো দয়ার পাত্রী হবি না। নিজেকে এমন জগতে প্রতিষ্ঠা করবি যেন তোকে দেখে মানুষ বিশ্বাস ফিরে পায় নিজের ওপর। ভালোবাসা যদি তোর জীবনে ফিরে আসে, ক্ষমা করতে শিখবি, কিন্তু নিজের দাম কখনো ভুলে যাস না। তোর মা, সালমা খাতুন। চিঠি পড়ে আরফার চোখ ছলছল করে। আরিয়ান এক পা এগোয়। তোমাকে আমি ভালোবেসেছিলাম, কিন্তু বোঝাতে পারিনি। আজ তুমি সব হয়ে গেছো, আমি কিছু না। তবু যদি চাও, আমি পাশে দাঁড়াতে চাই আবার, ঠিক আগের মতো নয়, অনেক গভীরভাবে। আরফা তার দিকে তাকায়। একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ধীরে বলে, ভালোবাসা যদি সত্যি হয়, সে ফিরে আসে। আর তুমি ফিরেছ, খালি হাতে, খোলা মন নিয়ে। আরফা তার হাত বাড়িয়ে দেয়। আরিয়ান সেই হাত ধরতেই বলে, এবার আর ছাড়ব না, জীবন শেষ হোক, কিন্তু তুই যেন আমার ছায়া থেকে কখনো দূরে না যাস। ছাদে বাতাস বয়ে যাচ্ছে। দুজন মানুষের হাতে হাত, হৃদয়ে হৃদয়। পেছনের কণ্ঠে ভেসে আসে, ভালোবাসার শেষ নামটা তুমি, শেষ দৃশ্য। আরফার গলায় একটা লাইন, আমি যখন ভাঙ্গি তখন আবার গড়ি নিজেকে। কিন্তু তুমি, আরিয়ান, তুমি তো কেবল ভাঙতেই শিখেছ। সমাপ্ত।